হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এসএসসি হায়ার ম্যাথের সপ্তম অধ্যায় অসীম ধারার ওয়ান শট সিকিউ ক্লাস। আজকে আমরা বোর্ডে আসা সকল টাইপের সৃজনশীল সলভ করব ইনশাল্লাহ। যদি কেউ এই ক্লাসটা সম্পূর্ণ করো, আমি এতটুকু তোমাকে গ্যারান্টি দিতে পারি, যদি তোমাদের পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল আসে, তুমি অবশ্যই অ্যান্সার করতে পারবা। প্রথম সৃজনশীলটা একটি অনন্তর গুণোত্তর ধারার প্রথম দুই পদের সমষ্টি 3/2 দেওয়া আছে এবং বলছে যে অসীমতক সমষ্টি 2। আচ্ছা, তোমাদের কি কারো মনে আছে যে অসীমতক সমষ্টি থাকার মানে শর্ত কি? অসীমতক সমষ্টি তার মানে আমার শর্ত কিন্তু দুইটা। প্রথমত আমার গুণোত্তর ধারা হতে হবে, গুণোত্তর ধারা। আর দ্বিতীয় শর্ত হলো গুণোত্তর ধারার যে সাধারণ অনুপাত আছে, এই সাধারণ অনুপাতের যে মডুলাস তার মান অবশ্যই একের থেকে ছোট হবে। এটা যে গুণোত্তর ধারা, সেটা কিন্তু অলরেডি প্রথমেই বলছে যে একটি গুণোত্তর ধারার। আচ্ছা, দেখি তো আমাদের কি কি করতে বলছে। প্রথমেই অনন্ত গুণোত্তর ধারার সূত্র প্রয়োগ করে আমাদের একটা কি দেখো পুনরাবৃত্তি, কিন্তু 0.12 মাথায় এই যে ডট ডট দিয়ে বোঝাচ্ছে কি পুনরাবৃত্তি বোঝানো হইতেছে। এটা আমরা সলভ করি, আসো। এটাকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করে। একটা মজার বিষয় কি জানো, এটা তুমি যদি এমসিকিউতে আসো তাহলে খুব সহজেই করতে পারো। যেমন এই যে 0.12, তাই তো, এটার মানে কি? এটার মানে হইলো 0.12 এভাবে কিন্তু যাইতে থাকবে, তাই না? এখন তুমি সিম্পলি যদি ক্যালকুলেটারে, সবাই ক্যালকুলেটার হাতে নাও, একটু ক্যালকুলেটারে মান বসাও 0.121212, তারপর সমান চিহ্নে চাপ দাও। আচ্ছা, হইতেছে না কেন? আগের বার তো হয়েছিল। সবসময় হয় না নাকি? মানে অনেক সময় এমসিকিউতে আসলে এটা এইভাবে চাপ দিলে ডিরেক্টলি অ্যান্সার বের হয়ে যায়। যাই হোক, তো এইটাকে মূল্যদীয় ভগ্নাংশে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? ধারার সাহায্যে। 0.12 প্লাস 0.0012 প্লাস 0.000012, বুঝতেছো? এইভাবে কিন্তু আমরা লিখতে পারি, তাই না? তুমি যদি এগুলো সব কিছু যোগ করো তাহলে কিন্তু এই জিনিসটাই পাবা। আমরা এই সংখ্যাটাকে ধারার মাধ্যমে প্রকাশ করতেছি। তাহলে এই যে একটা ধারা আমি দেখতে পাইতেছি, এই ধারাটা কেমন ধারা আমি বুঝতেই পারতেছি। এখানে কিন্তু অবশ্যই সমান্তর ধারা না, এটা একটা অসীম গুণোত্তর ধারা। কিভাবে? তুমি চাইলে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করে দেখতে পারো, তখন যে মানটা পাবা অর্থাৎ সাধারণ অনুপাত, তুমি যদি তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করো তাহলেও ওই সেম মানই পাবা, অর্থাৎ এটা অবশ্যই একটা গুণোত্তর ধারা। তাহলে গুণোত্তর ধারা সমষ্টির সূত্র কি আমরা জানি না? বলো। বা এটা কিন্তু একটা অসীম গুণোত্তর ধারা, যেহেতু অসীম গুণোত্তর ধারা তাহলে আমি ডিরেক্টলি কিন্তু এই সূত্রের মাধ্যমে করতে পারি, এস ইনফিনিটি ইকুয়ালস টু এ ডিভাইডেড বাই 1 - r, তাই তো? আচ্ছা, এর ভ্যালু কত? প্রথম পদ 0.12, 1 মাইনাস আর এর ভ্যালু কত? আর সমান সমান দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করো। দ্বিতীয় পদ হলো এই, আর প্রথম পদ হলো এই। তাহলে ভাগ করে দেখো তো আমার অ্যান্সারটা কত আসে। আসবে এক এক 1/100, ঠিক আছে? 1/100, 1/100 মানে কি? 0.01। তাহলে এখানে 0.01। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে 1 থেকে 0.01 বিয়োগ করলে কত থাকে? 0.99, ঠিক আছে? তার মানে উপরে হইলো গিয়া 0.12 আর নিচে হইলো 0.99। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি উভয় মানে হর ও লবকে যদি 100 দ্বারা গুণ করি এভাবে লিখতে পারি কিনা যে 12 ডিভাইডেড বাই 99। এটাই হলো আমাদের নির্ণেয় মূলদ আকারে প্রকাশ করলাম ভগ্নাংশটাকে, বুঝছো? মূলদীয় ভগ্নাংশ, বুঝছো কিনা? এটা দেখাইতে পারলি তোমার 2-2 শেষ। দ্বিতীয় প্রশ্নটার দিকে সবাই একটু লক্ষ্য করি। 1 নম্বরে বর্ণিত অনন্ত গুণোত্তর ধারাটির, আচ্ছা 1 নম্বরে যে গুণোত্তর ধারাটা সম্পর্কে বলছে, এটা সাধারণ অনুপাত নির্ণয় করো, অর্থাৎ আর এর ভ্যালুটা আমাকে বের করতে বলছে। শোনো, কেউ আবার ভাইবো না যে ভাই আর এর ভ্যালু তো এই যে বের করছি আমি 0.01। শোনো, এটা তো আর ওই উদ্দীপকের সাধারণ অনুপাত না, এটা হলো গিয়া তোমার জাস্ট কতে একটা সংখ্যা দেওয়া ছিল, সেই সংখ্যা তুমি যখন সলভ করছো ওই সময় সাধারণ অনুপাত, ঠিক আছে? দুইটা কেউ এক করে ফেলাইও না। এটা আমি একটু মিনিমাইজ করি যেহেতু জায়গার শর্টেজ আছে। ঠিক আছে। আচ্ছা, বি নাম্বারটা এখন আমরা শুরু করি। একে যে বর্ণিত আমার অনন্ত গুণোত্তর ধারাটি আছে সেটা কি কিরকম? মনে কর আমি যদি প্রথম পদ ধরি এ, তাহলে দ্বিতীয় পদ কত হবে?
সাধারণ অনুপাত যদি ধরি আর, তাহলে দ্বিতীয় পদ হবে অবশ্যই এ আর, তৃতীয় পদ হবে এ আর স্কোয়ার, তাই তো? আচ্ছা, এখানে বলা যে তুমি যদি প্রথম দুইটা পদের সমষ্টি করো বা যোগ করো তাহলে তুমি এইটা পাবা। তাহলে আমি কি একটা সমীকরণ গঠন করতে পারি না, যে এই যে প্রথম পদ যোগ দ্বিতীয় পদ তুমি যোগ করলে কত পাবা? যোগ করলে পাবা 3/2। বলো তো আমি লিখতে পারি কিনা? প্রথম দুইটা পদের সমষ্টি 3/2। আরেকটা কথা বলা আছে যে অসীমতক সমষ্টি 2। তাহলে অসীমতক সমষ্টির সূত্র আমি জানি যে a ডিভাইডেড বাই 1 মাইনাস আর। অসীমতক সমষ্টির মান কত বলছে তারা? 2। তাহলে a ডিভাইডেড বাই 1 মাইনাস আর সমান সমান 2। আমরা এই একটা সমীকরণ পাইলাম, লক্ষ্য করো, আর এই আরেকটা সমীকরণ পাইলাম। এখন এই সমীকরণ দুটাকে সমাধান করার মাধ্যমেই আমরা এই দুইটা চলকের মান বের করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, মনে করো দ্বিতীয় সমীকরণ আমি কোন পদ্ধতিতে যাইতে চাইতেছি? আমি এখানে প্রতিস্থাপন পদ্ধতিতে করতে চাইতেছি, ঠিক আছে? তাহলে দেখো, আমি 2 নাম্বার সমীকরণ নিয়ে একটু কাজ করব। a সমান সমান আর গুণন, আর গুণন 2 অক্ষে 2 মাইনাস 2r। আমি কি কথাটা লিখতে পারি? অবশ্যই। এখন a সমান সমান আমি এর যে ভ্যালুটা পাইছি এই ভ্যালুটা আমি 1 নাম্বার সমীকরণে বসাইয়া দেব। তাহলে এর জায়গায় আমি লিখলাম 2 মাইনাস 2r প্লাস আবার এর সাথে আর গুণ, তার মানে এর সাথে আর গুণ, গুণ করলে কত হয়? লাগলে লেখো আরেকবার, এ এলো এ, এর সাথে আর গুণ করলে কত পাবা? 3/2। এই সমীকরণটা তুমি এখন সমাধান করলে আর এর ভ্যালুটা বের হয়ে যাবে। তারপর আর এর ভ্যালু একবার যদি বের হয়ে যায় তাহলে তুমি এখানে জাস্ট বসাই দেবা, এর ভ্যালুটাও বের হয়ে যাবে, ঠিক আছে? আমরা কিন্তু এই টাইপের অনেক অঙ্ক সলভ করছি আগে, অনেক আগে থেকে, খুবই সহজ। দেখো, প্লাস 2r মাইনাস 2r স্কোয়ার ইকুয়ালস টু 3/2। আমরা আবার যদি দেখো মাইনাস 2r প্লাস 2r কাটাকাটি থাকে 2 মাইনাস 2r স্কোয়ার, এর সাথে যদি 2 গুণ করে দাও তাহলে থাকবে 4 মাইনাস 4r স্কোয়ার সমান সমান 3। 4r স্কোয়ার যদি এই পাশে চলে যায় তাহলে কত? ইকুয়ালস টু 4r স্কোয়ার, 4 থেকে 3 বিয়োগ করলে 1। তাহলে আর স্কোয়ারের ভ্যালু কত? 1/4। আর স্কোয়ারের ভ্যালু যদি 1/4 হয় তাহলে আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হাফ, তাই তো? উভয় পক্ষকে বর্গমূল করে পাই। এই হলো আমাদের আর এর ভ্যালু। আমাদের এই অঙ্কে কিন্তু আর এর ভ্যালুটাই জানতে চাইছে যে সাধারণ অনুপাত নির্ণয় করো। এই যে সাধারণ অনুপাত 1/2, বুঝছো? তুমি চাইলে এখানে এই যে দ্বিতীয় সমীকরণ এটাকে এখন যদি তুমি বসাই দাও তাহলে কিন্তু এর মানটা বের হয়ে যাবে, যদিও আমাদের এই অঙ্কে প্রথম পদ বা এর মান কিন্তু বের করতে বলে নাই। তারপরেও আমি শখের বসে এর মানটা একটু বের করে দেখতে চাই যে কত হয়, যদিও আমি জানি এর মান হবে 1। তারপরে অতএব a সমান সমান 2 মাইনাস 2, আর এর ভ্যালু কত? হাফ। দেখো 2 2 কাটাকাটি 1, 2 থেকে 1 বিয়োগ করলে কত থাকে? 1। তাহলে এই হইলো আমাদের প্রথম পদ, এই হইলো আমাদের সাধারণ অনুপাত। বলো তো এই পর্যন্ত বুঝছো কিনা? এটা সলভ করতে পারলেই তোমাদের একেবারে 4-এ 4, ঠিক আছে? একটু সুন্দর করে গুছাই লেখো। সিতে কি বলছে? সিতে কি বলছে দেখো, 2 নং ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি। আচ্ছা, 2 নং ধারা কোনটা? বা দ্বিতীয় দৃশ্যকল্প এইটা। দ্বিতীয় দৃশ্যকল্পের ধারা, এই যে একটা ধারা দেওয়া আছে যেহেতু ডট ডট, তার মানে এটা একটা অসীম ধারা। আর এটা কি একটা গুণোত্তর ধারা নাকি সমান্তর ধারা? এটা আসলে দুইটার একটাও না, ঠিক আছে? এটা অন্যরকমের একটা ধারা। 4 যোগ 44 যোগ, আচ্ছা ঠিক আছে। তাহলে এই টাইপের ধারা আমরা কিন্তু সমাধান করে আসছি। আর একটা কথা সবাই শুনে রাখো, এই কোশ্চেনটা খুব বেশি ইম্পর্টেন্ট, এগুলো তোমার পারা লাগবে, এগুলা মাস্ট তোমাদের পরীক্ষা আসবে। ধারা থেকে একটা সৃজনশীল দিলে এইটা একটা থাকবেই থাকবে, লিখে রাখতে পারো, ঠিক আছে? এত এত ইম্পর্টেন্ট। তো এ প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে বলছে, ঠিক আছে? মানে আংশিক সমষ্টি আর কি নির্ণয় করব। যেহেতু আমি দেখতেই পাইতেছি এটা কিন্তু গুণোত্তর ধারা না, যদি গুণোত্তর ধারা হইতো আর এর মান 1-এর থেকে ছোট হইতো তাইলে বলতো যে অসীমতক সমষ্টি কত। বাট এটা কিন্তু এই এই যে ধারাটা, এই ধারার কিন্তু কোনো অসীমতক সমষ্টি নেই, ঠিক আছে? অসীম তুমি মানে বের করতে পারবে না, এই ধারার আংশিক সমষ্টি বের করতে পারবা। যেমন এখানে বলছি কি প্রথম n সংখ্যক পদের সমষ্টি, আবার বলতে পারতো যে প্রথম 10টি পদের সমষ্টি, প্রথম 99টি পদের সমষ্টি, বা প্রথম l সংখ্যক পদের সমষ্টি, কিন্তু কখনোই বলবে না যে অসীমতক সমষ্টি, কখনো বলবে না, ঠিক আছে? যাই হোক, তো আমরা কিভাবে সলভ করব? আগে আমি ধারাটা লিখি একবার। 4 যোগ 44 যোগ 444 যোগ ডট 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 ডট। এখন তুমি ধরবা যে ধরি ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি s,
আর এখানে একটা এন দেবা। এন দ্বারা বোঝাচ্ছে কি যে প্রথম এন সংখ্যক পদের, আর এস দ্বারা বোঝাচ্ছে সামেশন বা সমষ্টি, ঠিক আছে, প্রথম এন সংখ্যক পদের সমষ্টি ইকুয়ালস টু কি লাগবে সেটা লেখা দাও প্রথমে, 4 + 44। আমি কিন্তু এখনো কিছু করি নাই, ঠিক আছে, এখন করব। বাট আমার সবসময় এই টাইপের অঙ্ক যখন আমরা সলভ করব, এই 440 440 যেভাবেই থাকুক না কেন, আমার টার্গেট হলো এই জিনিসটা আনা, 9 + 99 + 999 এই ফরম্যাটে আমি নিয়ে যাইতে চাই। বুঝছো কেন নিয়ে যেতে চাই? কারণ তুমি 9-এর বদলে 10 - 1 লিখতে পারো, তুমি 99-এর বদলে 100 - 1 লিখতে পারো। এই জন্যই মূলত আমি এই যে 9 9 9 সবকিছু 9 9 আকারে লিখতে চাইতেছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে যে 4+40+400 এটা ছিল, এটার বদলে আমি লিখতে চাই কি, আমি লিখতে চাই 9+99+999। কিন্তু আমার কি সেই অধিকার আছে? আমার তো এরকম হুট করে লেখার কোনো অধিকার নাই। আমার কিন্তু এটা দিয়েই, মানে তারা দিয়ে দিয়েছে যে 4+40+440, তুমি এর পরিবর্তে এটা তো লিখতে পারবে না। কিন্তু তুমি এই জিনিসটা কি দেখো, তুমি লিখবা এই জিনিসটাই কিন্তু একটু অন্যভাবে, মানে একটু বোরখা পরাবো আর কি, ঠিক আছে, মেয়ে সেম, জাস্ট একটু মেকআপ টেকআপ করছে। তুমি যদি এই যে জিনিসটা আমি লিখছি, এটাকে যদি তুমি 9 দিয়ে ভাগ করো, এখানে একটা ব্র্যাকেট দিয়ে দাও, ঠিক আছে, এখানে একটা ব্র্যাকেট দিয়া এখানে একটা ভাগ চিহ্ন দেবা, ঠিক আছে, এই নিচে মনে করে লেখলা 9। তার মানে কি দেখো তো, 9-কে 9 দিয়ে ভাগ করলে কত আসে? 9-কে 9 দিয়ে ভাগ করলে আসে 1। 99-কে 9 দিয়ে ভাগ করলে কত আসে? 11। 999-কে 9 দিয়ে ভাগ করলে কত আসে? 111, ঠিক আছে। বাট তোমার কি এই প্রশ্নে 1+11+111 এরকম কিছু ছিল? তোমার তো ছিল 4+40+440। এই যে জিনিসটা তুমি পাইছো, এর সাথে যদি তুমি 4 গুণ দাও, তাহলে কিন্তু আমরা এই জিনিসটা পাবো। দেখো তো লাইনটা বুঝছো কিনা, কি করছি আমি একেবারে করছি, বুঝছো তোমরা? হিসাব করে দেখো, এই যে 9কে তুমি 9 দিয়ে ভাগ করো, তাহলে কি থাকবে 1, 1-এর সাথে আবার 4 গুণ করো, তাহলে কিন্তু 4 থাকবে। আবার 99-কে 9 দিয়ে ভাগ করো, 11, 11-এর সাথে 4 গুণ করো, 44। এবার কি বুঝছো? এই জিনিসটাই যে এই জিনিস, এখানে কি তোমাদের কারো কোনো ডাউট আছে? আচ্ছা ঠিক আছে, আশা করি বুঝে গেছো সবাই। এখন গত ক্লাসে বা মেন ক্লাসে আমি অন্যভাবে শিখেছিলাম, ওইভাবেও তুমি চাইলে করতে পারো। কারো কাছে যদি ওইটা সহজ লাগে তাহলে ওইটা ফলো করবা। আর কেউ যদি একবার এটা লিখতে পারো তাহলে সব থেকে ভালো হয়, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটু ভাঙায় ভাঙায় লিখবো। 4/9, এই যে 9+99+999 এই ফরম্যাটে জানি আমি কেন আনছিলাম, আমার মেইন উদ্দেশ্য তো এইভাবে লেখা, তাই না? তাহলে আমরা এখন ওইভাবে লিখবো। 9-এর বদলে লিখবো 10 - 1, 99-এর বদলে আমরা লিখবো 100 - 1, 999-এর বদলে আমরা লিখবো 1000 - 1 প্লাস ডট ডট ডট, সেখানে এন লেখা দাও, ঠিক আছে, যেহেতু প্রথম এন সংখ্যক পদের সমষ্টি। পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দাও। এই যে 4/9 লেখছো, এটার সাথে কিন্তু পুরোটা গুণ, বুঝছো? এরপরে লক্ষ্য করো তো আমি এইভাবে লিখতে পারি কিনা। ভালো কথা, এই পাশে কিন্তু এই যে এস এন আছে, ঠিক আছে, লেখা লাগে না যদিও। তাহলে এই যে 10, 100, 1000 এগুলোকে আমি একসাথে লিখতে চাইতেছি, তাহলে 10, দেখো 10 যোগ 100 যোগ 1000, এভাবে করতে করতে আমরা যোগ 10,000 যোগ 1,00,000 যোগ 10,00,000 এগুলো পাইতে থাকবো। অতদূর আমি লিখবো না, আমি জাস্ট ডট 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 দিয়ে এখানে এন লেখা দেবো, ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। আবার এইখানে দেখো তো, এই যে 1, -1 প্লাস মাইনাসে -1, অনেকটা এরকম দেখো, -1 প্লাস মাইনাসে আবার -1, আবার প্লাস মাইনাসে আবার -1, এভাবে করতে করতে -1 কতগুলো আছে? এন সংখ্যক আছে। এন এর মান যদি হয় 24, তার মানে এখানে 24টা -1 আছে। তাহলে আমি একসাথে দেখো তো, এদিকে একটা মাইনাস দিয়া, এটা জিনিস চিন্তা করো, মনে করো তোমার 1 টাকার কয়েন আছে, 1 টাকার কয়েন আছে 24টা, তার মানে তোমার কাছে কত টাকা আছে? 24 টাকা। তাহলে এখানেও 1 1 1 করে কতগুলো 1 আছে? এন সংখ্যক। তার মানে এই সব যদি তুমি যোগ করো তাহলে কিন্তু তোমার হবে এন। আর অবশ্যই এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট তোমার দিতেই হবে। কেন দিতে হবে? কারণ তুমি যদি সেকেন্ড ব্র্যাকেট না দাও তাহলে মিন করবে যে 4/9 এর সাথে শুধুমাত্র এতটুকু গুণ আকারে আছে, বাট তা তো না, 4/9 এর সাথে তো পুরোটাই গুণ আকারে আছে। এই জন্য আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতেছি। যদিও পরবর্তী লাইনে আমি একসাথে এটার সাথে গুণ দিয়ে দেবো, তারপরে মাইনাস এটার সাথেও গুণ করে লিখে দেবো, ঠিক আছে, তাহলে ঝামেলা কমে যাবে। দেখো 4/9, এখানে এইটা একটা কেমন ধারা তুমি তো জানো, তাই না? 10, 100, 1000 এটা অবশ্যই একটা অসীম, না সরি অসীম তো বলতে পারবো না, গুণোত্তর ধারা, ঠিক আছে। এটা কেমন ধারা? এটা একটা গুণোত্তর ধারা। এই গুণোত্তর ধারায় এন সংখ্যক পদ আছে।
ঠিক আছে। আচ্ছা, আর গুণোত্তর ধারার এই সমষ্টির সূত্র কি তোমরা কি জানো? দুইটা সূত্র আছে, আমি স্পষ্ট বুঝতে পারতেছি এখানে কিন্তু আমার আর এর ভ্যালু একের থেকে বড়, তাই না? তাহলে আমি কোন সূত্রে যাব? এ ইন্টু এ মানে কি প্রথম পদ, এই যে 10, এ ইন্টু আর টু দি পাওয়ার এন, আর এর মানও কিন্তু 10, 100কে 10 দিয়ে ভাগ করলে 10 পাওয়া যায়। এ ইন্টু আর টু দি পাওয়ার এন, যেহেতু এন সংখ্যক পদ, আর টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1, মানে 10 থেকে 1 বিয়োগ করলে কত থাকে? 9 থাকে না? তাহলে আমি ডিরেক্টলি 9 লিখে দিতেছি। বলো এই পর্যন্ত কারো কি কোনো সমস্যা আছে? এইটার সাথে আমরা এইটা গুণ করলাম, তারপর আবার এইটার সাথে এইটা আমরা গুণ করব, তাহলে প্লাস, দেখো প্লাস মাইনাসে মাইনাস, এইটার সাথে এইটা গুণ করলে কত হয়? 4n ডিভাইডেড বাই 9, একসাথে আমি করে দিলাম। এই হলো বলতে পারো আমাদের অ্যান্সার। তুমি চাইলে আরেকটু মডিফাই করতে পারো, 4 10 কে 40, 9 নং 81, ব্র্যাকেটে 10 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 4n ডিভাইডেড বাই 9। বলো বুঝছো কিনা? এই হলো আমাদের প্রথম n সংখ্যক পদের সমষ্টি এই ধারার ক্ষেত্রে। এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, আমি আশা করব যে তোমরা সবাই এটা ভালোভাবে বুঝছো। ঠিক আছে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আরেকবার দেখে নাও পুরো অঙ্কটা, কোনো জায়গায় সমস্যা হলে আমার কাছে এখন জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা, তাহলে আমি এখন পরবর্তী অঙ্কে যাই। লক্ষ্য করো, আমার এখানে দুইটা দৃশ্যকল্প দেওয়া আছে, আর প্রথম যে প্রশ্ন 2 মার্কের জন্য, সেখানে বলা আছে একটা অনুক্রম দেওয়া। অনুক্রম মানে কি? দেখো এখানে কিন্তু সব কমা কমা দিয়া সেপারেটেড, তো আমি বুঝতেই পারতেছি এটা অনুক্রম, কোনো ধারা না। অনুক্রমের নবম পদ, এই অনুক্রমটা কেমন অনুক্রম? আমি দেখেই বুঝতে পারতেছি যে এটা অবশ্যই কোনো সমান্তর অনুক্রম না, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা গুণোত্তর অনুক্রম। ঠিক আছে, লক্ষ্য করো, তুমি যদি দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করো তাহলে পাবা কত? তাহলে পাবা 2/3। আবার তুমি যদি তৃতীয় পদ দেখো, তৃতীয় পদ কত? 4/9, আর দ্বিতীয় পদ কত? 2/3। তুমি তৃতীয় মানে 3 নাম্বার পদ, এই যে 3 নাম্বার পদকে যদি ভাগ করো দ্বিতীয় পদ দ্বারা, তাহলে কত পাবা? ভাগ মানে কি? ভাগ মানে গুণ করে উল্টাই দেওয়া। তাহলে 3 যাবে উপরে আর 2 যাবে নিচে, 3 উপরে 2 নিচে, তাহলে কাটাকাটি 3 3 আর 9, 2 2 4, থাকবে কত? থাকবে 2/3। দেখলা, প্রত্যেকটা ক্ষেত্রে তুমি এই যে 2/3 পাবা, তার মানে তোমার সাধারণ একটা অনুপাত আছে, অর্থাৎ এটা একটা গুণোত্তর ধারা। এই মানে ধারা তো না, একটা অনুক্রম আর কি। এই এই অঙ্কের ক্ষেত্রে এই গুণোত্তর অনুক্রমের নবম পদ, আমরা জানি যে গুণোত্তর যদি হয় তাহলে n তম পদের সূত্র কি? n তম পদের সূত্র আমি একবার লিখি, n তম পদ সমান সমান এ আর টু দি পাওয়ার n মাইনাস 1, তাই তো? এ মানে প্রথম পদ, আর মানে সাধারণ অনুপাত, আর n তো n। এই অঙ্কে বা আমার প্রথম পদ কত দেখো তো? প্রথম পদ কিন্তু আমার দেওয়া আছে 1, তাই না? তাহলে এখানে লেখো 1 ইন্টু আর এর ভ্যালু কত বের করছি? 2/3 টু দি পাওয়ার n, n এর ভ্যালু কত দেবা? এখানে বলা আছে যে নবম পদ, তাহলে আমার n এর জায়গায় বসবে 9n মাইনাস 1, তাহলে 9 মাইনাস 1। 9 থেকে 1 বিয়োগ করলে কত হয়? আমি তো একবারই লিখে দিতে পারি, 9 থেকে 1 বিয়োগ করলে হয় 8। ঠিক আছে, আচ্ছা একটু হিসাব করো তো। এই তাহলে আমার থাকবে 2/3 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 8। ক্যালকুলেটরে হিসাব করো, 2/3 টু দি পাওয়ার 8 আমার কাছে আসছে 256 ডিভাইডেড বাই 6561। ঠিক আছে, এ হলো আমার n তম পদ। তাহলে এটা যে পারবে তার কিন্তু 2 মার্ক কনফার্ম। ওকে, আচ্ছা এরপরে দ্বিতীয় অঙ্কটার দিকে একটু তাকাও, কি বলছে? এক্স ধারাটির, এক্স ধারা বলতে যে প্রথম ধারা, এক্স ধারা প্রথম দৃশ্যকল্প, এক্স ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি। এই একটু আগে যেভাবে আমরা সলভ করছি সেইভাবে করতে হবে, পারবা না? আমি খুব সংক্ষেপে একবার করি, দেখি তোমরা আমার আগে করার চেষ্টা করো, দেখি কেউ পারো কিনা। ঠিক আছে, পারা উচিত। কি হবে বলো? এই যে 8 যোগ 88 যোগ 888 সেভাবে লেখবা, তারপর কি করবা? আচ্ছা একসাথে করো, একসাথে আগে 9 যোগ 99 যোগ 999 লিখে ফেলো। শুধু শুধু আমার একটা লাইন বেশি করার তো কোনো মানে হয় না, তাই না? এন পর্যন্ত এখানে দেবা কি? 9 দিয়ে ভাগ করবা, তারপরে উপরে একটা 8 দিয়ে দিতে হবে। এই এখন তুমি একদম আগের মতো, কোনো পার্থক্য নাই কিন্তু, ঠিক আছে, একেবারে আগের মতো।
এগুলোকে ভাঙাই ভাঙাই লেখাবো অবশ্যই, কিন্তু এগুলা লেখা দেখান লাগবে। ঠিক আছে, কেউ যদি বেশি শর্টকাট করতে যাও তোমাদেরকে কিন্তু ফুল মার্ক জীবনেও দেবে না, স্যারদের এত ঠেকাও পড়ে নাই ভাই। ঠিক আছে, 10 - 1। আচ্ছা, আমিও তাহলে শর্টকাট আর না করি, কারণ অনেকে আবার বলতে পারে যে ভাই আপনি তো শর্টকাট করাইছেন, আপনারটা দেখাও, আমরাও শর্টকাট করছি, আমাদের তো নাম্বার কেটে গেছে, তাহলে আমিও ফুল কাট করি, তোমরাও ফুল কাট করো। ঠিক আছে, শর্টকাটের গোষ্ঠী মারি, সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, 10 + 100 + 1000 এভাবে করতে করতে যদি করো, তাহলে আমার অসীম এই যে গুণোত্তর ধারাটা, n সংখ্যক পদের সমষ্টি কত হবে? a ইন্টু r⁴n, এখানেও কিন্তু সাধারণ অনুপাতের মান 10, 100কে 10 দিয়ে ভাগ করো, 10ই পাবা। a ইন্টু r⁴n - 1, এখানেও নিচে কত? r-1, মানে 10 থেকে 1 বিয়োগ করলে 9। ঠিক আছে, আচ্ছা এবার কত? -n, এটাকে আরেকটু মডিফাই করবা, তাহলে কত হয়? 9 × 81, 8×10 = 80, 10⁻n - 1 মাইনাস 8n ডিভাইডেড বাই 9। বলো বুঝছো কিনা? এটাই আমাদের এক্স ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি। কঠিন বলো তো একটু, সত্য কথা? আমার তো মনে হয় না একদমই কঠিন, এটা খুবই সহজ। গ নাম্বারটার দিকে তাকাও, কি বলছে? ওয়াই ধারাটির সাধারণ পদ নির্ণয় করে। আচ্ছা, ওয়াই ধারাটার দিকে আগে একটু তাকাও তোমরা, 2 নম্বর দৃশ্যকল্প। লক্ষ্য করছো একটা প্যাটার্ন আছে এখানে? এটা কেমন ধারা একটু চিন্তা করো, তাহলেই তোমরা বের করতে পারবা। প্রথম পদ কত? 5, দ্বিতীয় পদ 10/3, তৃতীয় পদ 20/9। আমি একটা পাইয়াও গেছি প্যাটার্ন, লক্ষ্য করো। তুমি দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করে দেখো তো কত আসে। 10/3 কে যদি তুমি ভাগ করো, মানে গুণ কইরা 5 কে উল্টাইলে 1/5, কত আসে? 2/3। আবার তুমি যদি সেম কাজটা তৃতীয় পদ আর দ্বিতীয় পদের মধ্যে করো, তাহলেও কিন্তু তুমি এই যে 2/3 পাবা। বুঝছো? এইভাবে তুমি চিন্তা করতে পারো যে প্রথম পদ কত? 5 না? 5 এর সাথে 2/3 গুণ করো, তাহলে কিন্তু তুমি দ্বিতীয় পদ পাবা। আবার দ্বিতীয় পদের সাথেও সাধারণ অনুপাত, মানে এই যে 2/3 গুণ করো, 10 দুগুণে 20, 3 3 9, এই যে তৃতীয় পদ পাইয়ে গেছো। তৃতীয় পদের সাথেও সাধারণ অনুপাত যদি তুমি গুণ করো, তাহলেই কিন্তু পরবর্তী পদ, মানে চতুর্থ পদ পাইয়ে যাবা। হিসাবটা কি বুঝছো? তাহলে এটা অবশ্যই একটা কেমন ধারা? বুঝতেই পারতেছে, এটা একটা গুণোত্তর ধারা। আচ্ছা, বলছে যে এই সাধারণ পদ নির্ণয় করে, সাধারণ পদ আগে তুমি নির্ণয় করবে। আমি কিন্তু অলরেডি কইরা ফেলাই, ও সরি, আমি সাধারণ পদ এখনো নির্ণয় করিনি। আমি এটা কিন্তু সাধারণ অনুপাত, এই যে 2/3 বের করছি, এটা কি? এটা হলো সাধারণ অনুপাত। তাহলে সাধারণ পদ কত হইতে পারে? এনতম পদের যে সূত্র, সেটাই হলো কি সাধারণ পদ। গুণোত্তর ধারার ক্ষেত্রে এনতম পদের সূত্র একটু আগে আমি লেখাইছি, যে ar⁴n - 1, এইটা। এখন এর মান কত এই প্রশ্নে? দেখো, ওয়াই ধারা 5 না প্রথম পদটা, তাহলে এর জায়গায় তুমি 5 বসাও, গুণ আর এর ভ্যালু কত বসাবা ভাই? আর এর ভ্যালু একটু আগে আমরা বের করছি, সাধারণ অনুপাত 2/3, 2/3 টু দি পাওয়ার n, মান n কত জানি? ও আচ্ছা, এখানে nই বসাবা। ঠিক আছে, কারণ তুমি তো সাধারণ পদ যখন বের করবা, এই n এর কোনো মান নাই, n এর জায়গায় nই বসাবা, তাহলে n - 1। বুঝছো? লেজ আমি লিখলাম না, এইটাই হলো আমার সাধারণ পদ। তো বলছে কি, যে সাধারণ পদ নির্ণয় করে ধারাটির অসীমতক সমষ্টি যদি থাকে, তাহলে নির্ণয় করতে বলছে। যদি কোনো সমষ্টি থেকে থাকে, তাহলেই নির্ণয় করবা। তাহলে সমষ্টি আছে কিনা আমি কিভাবে বুঝবো? এই যে আগে আমার সাধারণ অনুপাতের দিকে একটু তাকাও, এই যে সাধারণ অনুপাত কিন্তু হয়েছে কত? 2/3। তাহলে এটার যে মডুলাস, এই মডুলাসটা কি 1-এর থেকে বড় নাকি ছোট? অবশ্যই 1-এর থেকে ছোট। আমি কিন্তু একটা শর্ট টেকনিক শিখাইছি, যদি দেখো যে কোনোদিন সাধারণ অনুপাত একটা কি সাধারণ মানে কি বলে ওটারে, দাঁড়ো, এই আমি তো এক্সাক্ট ওয়ার্ডটা ভুলে গেলাম গা, কি জানি বলে, একটু মনে করাই যেত, আমি হঠাৎ করে আমার মাথা আসতেছে না, কি জানি ছিল, ওই যে মিশ্র ভগ্নাংশ। আচ্ছা, প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, যদি বলছিলাম যে যদি দেখো যে তোমার সাধারণ অনুপাত প্রকৃত ভগ্নাংশ হয়, তাহলে অবশ্যই আমার অসীমতক সমষ্টি থাকবে। যেহেতু আমার এই ওয়াই ধারার সাধারণ অনুপাতটা প্রকৃত ভগ্নাংশ, মানে এই যে 1-এর থেকে ছোট, তাই আমার কিন্তু অসীমতক সমষ্টি থাকবে। ঠিক আছে, আর অসীমতক সমষ্টির সূত্র কি?
আমরা জানি যে অসীমতক সমষ্টি এস ইনফিনিটি ইকুয়ালস টু এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর। এর মান কি? এ হলো গিয়ে প্রথম পদ, তাই তো? এর মান হলো গিয়ে 5 ডিভাইডেড বাই 1 মাইনাস আর এর মান কত? আর এর মান তো একটু আগে আমরা বের করলাম, কত হলো জানি? 2/3। লেখো। এরপরে একটু হিসাব করো, ঠিক আছে? এই 1 থেকে যদি 2/3 বিয়োগ করো থাকবে 1/3। 1/3 দ্বারা ভাগ করা যে কথা, 3-এর সাথে গুণ করা সেম কথা, তাহলে আমার আসবে 3×5 = 15। এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে? অসীমতক সমষ্টি কিন্তু বের হয়ে গেল। বলো তো বুঝছো কিনা তোমরা? এই ছিল আমাদের কি ঢাকা বোর্ড 2023। পরবর্তী প্রশ্ন 3 নাম্বার দেখো, চট্টগ্রাম বোর্ড 2023। এখানে কি বলছে সবাই একটু লক্ষ্য করো। দুইটা দৃশ্যকল্প আছে কিন্তু, তাই না? দৃশ্যকল্প 1 আর দৃশ্যকল্প 2। দৃশ্যকল্প 1 এই, দৃশ্যকল্প 2 এই। আমার প্রথম প্রশ্ন দেখছো আবার বলছে যে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করো। আচ্ছা এখন একটু ট্রাই করি তো, তোমরা সবাই ক্যালকুলেটর নাও। ক্যালকুলেটরে লেখো আমার সাথে সাথে 3.0। এই প্রশ্নের দিকে তাকাও, এখানে কিন্তু 2 এর উপরে লক্ষ্য করো কি আছে, পুনরাবৃত্তি আছে। 2 এর উপরে ডট ডট, তার মানে কি অনেকগুলো 2 আসবে। তাহলে তুমি কমপক্ষে 7-8টা 2 দাও, 1 2 2 2 2 এভাবে দিতে থাকো, ঠিক আছে? তারপর সমান চিহ্নে চাপ দাও। আচ্ছা এবারও হইতেছে না কেন? একবার তো করছিলাম, ওই সময় অটোমেটিক আমার মানে মান বাইর হয়ে গেছিল, মূলত ভগ্নাংশে বের হয়ে গেছিল, এখন বের হইতেছে না কেন জানি। যাই হোক, দেখো আমরা তাহলে ম্যানুয়ালি চিন্তা করি। ম্যানুয়ালি কিভাবে? আর এটার এমসিকিউ টেকনিক কিন্তু আমি তোমাদেরকে এমসিকিউ ক্লাসে শিখিয়ে দিয়েছিলাম, তাই না? কিভাবে জানি করে, প্রথমে এই যে যা আছে সেটা লিখবা 302, আগে একটা ভাগ চিহ্ন দাও, 302 লেখছো মাইনাস, তারপরে পুনরাবৃত্তি বাদে কতটুকু আছে? পুনরাবৃত্তি বাদে আছে 3 মানে 30, তাহলে 30 লেখো। তারপরে লিখবা যে পুনরাবৃত্তি কয়টা অঙ্কের উপরে আছে? একটা অঙ্ক না, যতগুলো অঙ্কের উপরে পুনরাবৃত্তি থাকবে ওই একটা মানে ততগুলো 9 দেবা। তারপরে দেখো আরেকটা অঙ্ক আছে, দশমিকের পরে আর একটা অঙ্ক আছে, শুধুমাত্র পুনরাবৃত্তি আর দশমিকের মাঝে আর একটা অঙ্ক আছে, তার মানে তুমি একটা শূন্য দেবা, ঠিক আছে? এমন না যে এখানে শূন্য আছে দেখে তুমি দেখে শূন্য দিছো, এখানে যদি 4ও থাকতো তাহলে কিন্তু তোমার এই নিচে এটা শূন্যই হইতো, ঠিক আছে? আচ্ছা তাহলে এটা যদি সলভ করো তাহলে কত হবে? 302 থেকে তুমি যদি 30 বিয়োগ করো 272, আর নিচে আছে 90। এটা কাটাকাটি করা যাবে, কাটাকাটি করলে কত হয়? 2 অক্ষে 2, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 45, ঠিক আছে? আচ্ছা 3 4 12 না, আর মেবি কি কাটাকাটি করা যায় সঠিক জানি না। আচ্ছা যাক, এখন আমরা মেনলি তোমার এক্সামে আসলে 2 মার্কের জন্য কিভাবে করবা সেটা আমি তোমাদের দেখাই। কিভাবে করবা দেখো, 3 এই যে উপরে যেটা দেখাইছি না, এটা কিন্তু এমসিকিউ টেকনিক, এমসিকিউ। বাট 2 মার্কের জন্য এই টেকনিক ইউজ করতে যাইও না, তাহলে স্যাররা একটু রাগ করবে। 3.02 ডট মানে পুনরাবৃত্তি, এভাবে লেখা লেখা সবকিছু দেখাবা, ঠিক আছে? তারপরে লিখবা ইকুয়ালস টু 3.02, তাহলে তুমি এই যেটা 3 যোগ 0.022 এইভাবে লিখবা, ঠিক আছে? তারপরে লিখবা যে এই জিনিসটা, এই পার্টটাকে ধারা আকারে প্রকাশ করবা। দেখো তো আমরা এভাবে লিখতে পারি কিনা, 0.02222 ইকুয়ালস টু 0.002 যোগ 0.002 যোগ 0.0002, এভাবে কি আমি লিখতে পারি না? তো এইটাই মনে কর আমার ধারা, ঠিক আছে? এইটাই আমাদের নির্ণেয় ধারা এই অঙ্কের ক্ষেত্রে S =। এখন এইটার আমরা অসীমতক সমষ্টি বের করব, তাহলেই আমাদের এই মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে অসীমতক সমষ্টির সূত্র আমরা জানি S ইনফিনিটি ইকুয়ালস টু a ডিভাইডেড বাই 1 মাইনাস আর, a তো এই যে 0.02 a ডিভাইডেড বাই 1 মাইনাস আর। আর এর মান কত দেখো, 0.002 কে তুমি যদি এটা দিয়ে ভাগ করো তাহলে থাকবে কত জানো? তাহলে থাকবে 1/10 মানে 0.1। আর আগে কিন্তু আছে 1 মাইনাস আর এর ভ্যালু 0.1। 1 থেকে 0.1 বিয়োগ করলে কত থাকে? থাকবে 0.9, 0.9, ঠিক আছে? এই 0.02 কে এখন তোমরা 0.9 দ্বারা একটু ভাগ করো, দেখো কত আসে। 0.02 ডিভাইডেড বাই 0.9 আসছে 1/45, 1 ডিভাইডেড বাই 45। তাহলে এইটাই হইলো আমাদের। আচ্ছা এখনো কিন্তু শেষ হয় না, এই যে 1/45 পাইলাম, এটা হইলো আমার এই যে পোর্শনটা দেখতেছো না, এই পোর্শন মানে হইলো গিয়া
1/45, কিন্তু আমার তো আরো এক্সট্রা 3 আছে। তাহলে এই অঙ্কটা দেখো এভাবে লিখবা পরীক্ষার খাতায় যে 3.02 পুনরাবৃত্তি ইকুয়ালস টু 3 সমস্ত বা 3 যোগ, এভাবে দিতে পারো 3 যোগ 1/45, তারপর যোগ করে দেখাবা, যোগ করলে কত হয়? 45, 90, 135, 135, 136, 136 ডিভাইডেড বাই 45, এটাই আমাদের অ্যান্সার। বুঝছো? এই যে 136 ডিভাইডেড বাই 45, দেখছো? এটা হলো গিয়ে তোমার এমসিকিউ টেকনিক, আর এটা হলো গিয়ে তোমার 2 মার্কে আসলে ওইভাবে করতে হবে, 4 মার্কে আসলে ওইভাবে করতে হবে। 4 মার্কে জীবনেও আসবে না। আচ্ছা, 2 নম্বরটা 4 মার্কের জন্য যেটা আসে সেটার দিকে তাকাও। 2 নং ধারার আলোকে, 2 নং ধারা কই? ওরে বাবা, আবার সেম প্রশ্ন। প্রমাণ করো যে প্রথম n সংখ্যক পদের সমষ্টি এত। এই বেটা কি পারবা না বলো তো? করাই দেওয়া লাগবে? এটা আর করাই দেবো না, এটা তোমরা নিজেরা করবা, তারপর আমাদের গ্রুপে পোস্ট করবা, ঠিক আছে? আমি দেখবো কারটার হইছে। এক্স এর উপর কি শর্ত আছে, এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট। আমি এখানে আরেকটা স্টার্ট দাও। শোনো, এই চ্যাপ্টারে খুব বেশি কিছু নাই, তোমরা জাস্ট একটা কথা মনে রাখবা কি, শোনো, শুধুমাত্র অসীমতক সমষ্টির সূত্রটা তোমাদের জানা থাকা লাগবে। তারপরে এই যে 5 প্লাস 55 প্লাস 555 প্লাস এই টাইপের ধারার n সংখ্যক পদের সমষ্টি কিভাবে করবে এইটা জানা থাকা লাগবে। আর কি শর্ত আরোপ করলে অসীমতক সমষ্টি থাকবে এই জিনিসটা জানা থাকা লাগবে। এছাড়া কিছু টুকটাক আছে না বেসিক, যে n তম পদের সূত্র গুণোত্তর ধারার ক্ষেত্রে, সমান্তর ধারার ক্ষেত্রে, আবার প্রথম n সংখ্যক পদের সমষ্টি গুণোত্তর ধারার ক্ষেত্রে, সমান্তর ধারার ক্ষেত্রে, এই টুকটাক জিনিসগুলো জানা লাগবে সিকিউর জন্য, আর কিছুই না। এই চ্যাপ্টারে সৃজনশীল আসার সম্ভাবনা একটু কম, বাট যদি আসে তাহলে 10-এ 10 কিন্তু কনফার্ম। দেখো, এক্স এর উপর কি শর্ত আরোপ করলে 1 নম্বর যে ধারাটা আছে একটা অসীম বা অনন্ত ধারা, আর এটা একটা গুণোত্তর, ঠিক আছে? গুণোত্তর মানে অনন্ত গুণোত্তর ধারা, আমি একসাথে বলতে পারি। অনন্ত গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। তাহলে আমাদের দেখো, আমি পরের পৃষ্ঠে যাই, শুধু শুধু আমি হিজিবিজি করে তো লাভ নাই, আমার তো জায়গা আছে। কোন শর্তে আমার অসীমতক সমষ্টি থাকবে? খাতায় লেখো যে অসীমতক সমষ্টি থাকার শর্ত। এই পার্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অসীমতক সমষ্টি থাকার শর্ত একটু আগেও বলছি তাই না, যে সাধারণ অনুপাতটা থাকবে সে সাধারণ অনুপাতের মডুলাসের মান অবশ্যই 1-এর থেকে ছোট হবে। এই কথাটার মানেই হইল আর এর মান -1-এর থেকে বড় হবে আর +1-এর থেকে ছোট হবে। বুঝতে পারছো? আমি যদি সংখ্যা রেখায় দেখাই, সংখ্যা রেখায় দেখাইলে মনে করো এটা 0, এটা +1, এটা -1, তাহলে আমার যে আর বা সাধারণ অনুপাত সেটা অবশ্যই -1-এর সমান হতে পারবে না, আমার -1-এর থেকে বেশি হবে আর 1-এর থেকে ছোট হবে। 1-এর বেশিও হইতে পারবে না, আবার -1-এর কমও হইতে পারবে না, আবার 1-এর সমানও হইতে পারবে না, -1-এর সমানও হইতে পারবে না। বুঝতে পারছো? এই যে এইখানে থাকবে। যাই হোক, এখন তাহলে আমার সাধারণ অনুপাত হিসেবে বলছে কি 1 নম্বর ধারা না, 1 নং ধারাতে আমার সাধারণ অনুপাতের মান কত? একটা গুণোত্তর ধারার সাধারণ অনুপাত আমরা কিভাবে বের করি? দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করে। এখন তুমি তাহলে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা একটু ভাগ করে নাও, ঠিক আছে? ভাগ প্রথম পদ, প্রথম পদ কত? 1/3x - 5। আচ্ছা, পরবর্তী লাইনে যে ভাগ মানেই কি আমরা জানি, ভাগ মানেই হলো গুণ কইরা দ্বিতীয় যে পদটা আছে সেটাকে তোমরা উল্টাইয়ে দেবা, তাই তো? আচ্ছা, দেখো তো উল্টাই দিলাম, উল্টাই দিলে আমার থাকে এই 1 তো নিচে চলে যাবে, নিচে 1 লেখা লাগে না, 3x - 5। এখন এই 3x - 5 এখানে 3x - 5 এর হোল স্কোয়ার, তাহলে দেখো তো কাটাকাটি করলে আমার কিন্তু থাকবে শুধুমাত্র 1/3x - 5। আশা করি তোমরা সবাই বুঝছো। এইটা হলো আমার এই অঙ্কের সাধারণ অনুপাত। এগুলো মহিষাদি, ঠিক আছে? এত জায়গা নাই। সাধারণ অনুপাত আমি বের করলাম। এখন আমি শর্তটা বসাবো যে সাধারণ অনুপাতের মান বা এর যে মডুলাসটা, এই মডুলাসটা অবশ্যই কি হইতে হবে? অন্য পাশে সরাই দিই। এই যে সাধারণ অনুপাতের যে মান, এটা -1-এর থেকে বড় হতে হবে, তাই না? গ্রেটার দেন -1, অথবা অথবা কি, অথবা এটা 1-এর থেকে ছোট হবে। হয় -1-এর থেকে বড় হবে অথবা 1-এর থেকে ছোট হবে। আচ্ছা, এখন প্রথম আমরা এটা নিয়ে কাজ করব, তারপর আমরা এটা নিয়ে কাজ করব। যদি -1-এর থেকে বড়ই হয়, তুমি
ব্যস্তকরণ করো। ব্যস্তকরণ মানে নিচ যাবে উপরে, উপর যাবে নিচে, ব্যস্তকরণ কইরা দাও। আচ্ছা, এই চিহ্ন কিন্তু তাহলে পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে, গ্রেটার দেন হয়ে যাবে লেস দেন, আর -1 কিন্তু -1ই থাকবে। এরপরে 3x লেস দেন, উভয় পক্ষ উভয় পাশে মনে করো আমরা 5 যোগ করব, 5 যোগ করলে এই -5 +5 কাটাকাটি শূন্য হয়ে যাবে, আর এই পাশে আসবে -1 + 5। আর তোমরা কি এইভাবেও চিন্তা করতে পারো যে এটা মনে করো একটা সমান চিহ্ন, তাহলে সমান চিহ্নের এই পাশে ছিল -5, সমান চিহ্নের এই পাশে চলে আসলে হয়ে যাবে +5। প্রাইস x লেস দেন কত হয় 4, তাহলে x লেস দেন 4/3। বুঝছো? তার মানে x এর যে ভ্যালু এটা 4/3 থেকে কম হতে হবে, তাহলে আমার অসীমতক সমষ্টি থাকবে। আবার দেখো তো এখানে ব্যস্তকরণ করবা, আবার এই যে 3x - 5 ব্যস্তকরণ করলে এটা উল্টায় যাবে, এটা তো একই থাকবে, তাহলে থ্রাইস x গ্রেটার দেন, একের সাথে 5 যোগ করলে কত হয় 6, তাহলে x গ্রেটার দেন 2। বুঝছো? এই হলো কি শর্ত, অসীমতক সমষ্টি থাকবে কোন শর্তে, হয় আমার x এর মানটা 2 এর থেকে বড় হতে হবে, আর না হলে x এর মানটা 4/3 থেকে কম হতে হবে, ঠিক আছে। আমি এভাবেও বলতে পারি, যদি আমি ব্যবধি জিনিসটা তোমাদেরকে এখনো পড়াই নাই, হায়ার ম্যাথে একটা চ্যাপ্টার আছে যে অসমতা, অসমতা পড়ার পর তোমাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমি যদি সংখ্যা রেখায় তোমাদেরকে দেখাই যে x এর মানটা দেখাইতেছি কিন্তু সংখ্যা রেখায়, x এর মান কি হবে, মনে করো এইটা হলো গিয়ে 2, এটা হলো গিয়ে 2, ঠিক আছে, আর 4/3 মানে কি 1.33, মনে করো এইটা হলো গিয়ে +1, এটা 1 এটা 2, তাহলে 1.33 কি মাঝামাঝি কোন একটা জায়গায় থাকবে। তাহলে তারা বলছে যে আমার x এর মানটা হয় এই 4/3 থেকে কম হবে, ছোট হবে, মানে এই যে এইখান থেকে এই পর্যন্ত একেবারে, এই পাশটা হলো গিয়া মাইনাস বা নেগেটিভ ইনফিনিটি, আর এই পাশটা হলো গিয়া পজিটিভ ইনফিনিটি, মানে অসীম, ধনাত্মক অসীম, ঋণাত্মক অসীম, মনে করো -1 -2 -1 কোটি -30 কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন, ঠিক আছে, এভাবে যেতে যেতে একেবারে মাইনাস অসীম, আবার এখানে প্লাস অসীম। যাই হোক, এখানে মনে করো আছে 0, জিরোটাও দেখাই দিই, নাহলে অনেকে আবার বুঝবে না, জিরোর বাম পাশে সবকিছু নেগেটিভ আর জিরোর ডান পাশে সবকিছু পজিটিভ। এছাড়াও বলছে হয় x এর মানটা 4/3 থেকে কম হবে, এটা হলো কি আমাদের 4/3 বা 1.33, আর অথবা x এর মানটা 2 এর থেকে বড় হবে, এটা হলো কি x এর মান কত 2, এটা অন্য কালি দিয়ে দেখাই, এটা অবশ্যই x এর মান 2 এর থেকে বড় হবে, হয় এইটা হবে নাইলে এইটা হবে, এই দুইটা যদি শর্ত যে কোনো একটা শর্ত মানে তাহলে আমার অসীমতক সমষ্টি থাকবে, যদি না মানে, যদি অন্য রেঞ্জের ভিতরে ঢুকে যায় তাহলে কিন্তু অসীমতক সমষ্টি থাকবে না। একটা জিনিস লক্ষ্য করছো, এখানে কিন্তু এই সাইনটা নাই অথবা এই সাইনটা কিন্তু নাই, তার মানে x এর ভ্যালু কিন্তু 2 অথবা 4/3 হইতে পারবে না, এর থেকে x এর মান কি 2 এর থেকে বড় হইতে পারবে কিন্তু 2 কিন্তু হইতে পারবে না। বুঝছো? এটাকে আমরা রেঞ্জ বা ব্যবধির সাহায্যে এইভাবে প্রকাশ করতে পারি, x এর মান কি 4 থেকে 3 থেকে নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে, এই যে নেগেটিভ ইনফিনিটি থেকে 4/3 পর্যন্ত, অথবা x এর মান কি 2 থেকে একেবারে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। এখানে এই যে ফার্স্ট ব্র্যাকেট দিছি, তোমরা একটু যখন অন্য একটা চ্যাপ্টার আছে অসমতা যখন করবা তখন দেখবা যে ফার্স্ট ব্র্যাকেট আছে, যেমন থার্ড ব্র্যাকেটও কিন্তু মাঝে মাঝে থাকে, এগুলো ওই সময় গিয়া আমি তোমাদেরকে শিখাবো, ঠিক আছে, নাকি এখনই একবার বইলা দিই। আচ্ছা শোনো, একবারে আমি বইলেই দিই। মনে করো আমি তোমারে বললাম যে x এর মান -2,3, এই যে এটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এটা দ্বারা বুঝায় কি জানো, এটা দ্বারা বুঝায় যে x এর মান -2 এর থেকে বড় হবে আর 3 এর থেকে ছোট হবে, কিন্তু -2 হইতে পারবে না আবার 3ও হইতে পারবে না, বাট এদের মাঝখানের কিছু একটা হইতে পারবে। কিন্তু আমি যদি এইভাবে বলতাম -2,3, x এর মান -2 থেকে 3, তাহলে এখানে কি একটা থার্ড ব্র্যাকেট ইউজ করছি না, এটা দ্বারা বুঝাইতো যে x এর মান -2 থেকে বড় আবার -2ও হইতে পারবে, মানে -2ও হইবে আবার -2 থেকে বড়ও হইবে, আর 3 কিন্তু হইতে পারবে না, কারণ এখানে খোলা ব্যবধি আছে বা ফার্স্ট ব্র্যাকেট দাও না। তার মানে আমি যদি একটু সেটের মাধ্যমে প্রকাশ করি, সেটের মাধ্যমে প্রকাশ করলে অনেকটা এরকম হবে যে -2x3 -2, এইটা এইটা, যেহেতু এখানে থার্ড ব্র্যাকেট আছে তার মানে -2 সমানও হইতে পারবে, এই জন্য আমি এখানে এই সাইনটা দিয়ে দেবো, ঠিক আছে। আর যদি আমি এরকম দিতাম যে -2,3, তাহলে এটাও কিন্তু থার্ড ব্র্যাকেট, এটাও থার্ড ব্র্যাকেট, ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে আমার এক্স এর ভ্যালু -2 এর থেকে বড় 3 এর থেকে ছোট, আবার -2 হইতে পারবে 3ও হইতে পারবে, তার মানে এই যে -2x <3,
যেহেতু থার্ড ব্র্যাকেট দেওয়া, তাহলে এটারও সমান হতে পারবে, আবার এটারও সমান হতে পারবে। তাহলে তোমরা এখন একটু কেউ বলো তো, যদি -2,3 থার্ড ব্র্যাকেট থাকতো তাহলে কি হইতো? তাহলে এটা দ্বারা বোঝাচ্ছে যেহেতু 3-এর পাশে থার্ড ব্র্যাকেট, তার মানে আমার এক্স এর ভ্যালুটা 3-এর সমান হইতে পারবে। তখন কিন্তু আমি এদিকে একটা এই যে ইকুয়াল সাইন দিতাম। বলো তো বুঝছো কিনা, বলো তো একটু বুঝছো কিনা। আচ্ছা দেখো, এই যে -2,3 এটারে কিন্তু সরল রেখা অনেকটা এরকম দেখাইতে পারো। ধরো এই জিনিসটা, এই যে একটা সরল রেখা, হ্যাঁ, এটা হলে গিয়ে মনে করো আমার -2, এটা হলে গিয়ে 0, এটা হলে গিয়ে +3। এখন যদি দুইটাতেই ফার্স্ট ব্র্যাকেট থাকে, তার মানে আমার -2 থেকে 3 পর্যন্ত, -2 থেকে 3 পর্যন্ত, কিন্তু -2 হইতে পারবে না, আবার 3ও হইতে পারবে না। কিন্তু যদি দুইটাতেই থার্ড ব্র্যাকেট থাকে, ফার্স্ট ব্র্যাকেটের বদলে থার্ড ব্র্যাকেট, তার মানে -2 সমানও হইতে পারবে, আবার 3-এর সমানও হইতে পারবে। ঠিক আছে, তখন আমরা এটাকে এইভাবে প্রকাশ করি, এই যে এখানে একটা গোল্লা দেবা, এখানে একটা, আসলে গোল্লাটা আমরা সবসময় দেব, যদি সমান হইতে পারে তখন এই গোল্লাটা আমরা ভরাট কইরা দিই, গোল্লাটা আমরা ভরাট কইরা দিই। আচ্ছা, আর মনে করো এই যে -2,3, একটাতে আছে খোলা ব্যবধি আর একটা আছে বদ্ধ, মানে একটা ফার্স্ট ব্র্যাকেট আর একটা থার্ড ব্র্যাকেট। তখন আমরা কিভাবে প্রকাশ করি, দেখো এটা সংখ্যা রেখা, এই হলো গিয়ে -2 আর এই হলো গিয়ে 3, ঠিক আছে। এখন যেহেতু আমার -2-র মানের সমান হতে পারবে না, -2-র থেকে বড় হবে, -2-র থেকে বড় হবে, আর 3-এর থেকে ছোট হবে, কিন্তু 3-এর সমানও হইতে পারবে। যেহেতু 3-এর সমান হতে পারবে, এটা বোঝানোর জন্য আমি এই যে 3টাকে ভরাট করে দিই, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এগুলো আসলে অসমতার আলাপ আলোচনা, আমরা যখন ওই চ্যাপ্টারটা করব তখন বিস্তারিতভাবে শিখব। আপাতত আমাদের এখানে এই যে শর্ত দুইটা চাইছে, শর্তগুলো কিন্তু আমরা বের করে ফেলাইছি। হয় বলছে কি এক্স এর উপর কোন শর্ত আরোপ করলে, তাহলে এক্স এর উপর কোন কোন শর্ত আমার আরোপ করতে হবে, হয় এক্স এর মান 4/3 থেকে কম হবে, অথবা এক্স এর মান 2-এর থেকে বেশি হবে। এখন এই শর্তগুলো আরোপ করার পর আমার সমষ্টি কত হবে, অসীমতক সমষ্টির সূত্র তো আমরা জানি, তাই না, a/1 - r। এখানে a এর ভ্যালু হইল গিয়া কত, 1 নম্বর ধারার কথা বলতেছি কিন্তু আমরা, এর ভ্যালু হলো গিয়ে 1, এই যে এর ভ্যালু 1, তারপরে /1 মাইনাস, আচ্ছা আর এর ভ্যালু জানি কত, আচ্ছা আর এর ভ্যালু কিন্তু আমরা এক্স্যাক্টলি বের করে নেই, তাই না, আর এর ভ্যালু আমি, আচ্ছা আর এর ভ্যালু তুমি এখন বের করো চাইলে, আর মানে কি, দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা তুমি ভাগ করো, এটা তো জানি আমি, আর এর ভ্যালু যে এই জিনিসটা করছি তো বাইরে, কি যে বলি মাঝে মধ্যে আমি, তাহলে এখানে সেটা বসাই দাও, 1/36 - 5, ঠিক আছে। একটু হিসাব করো নিজেরা, ইকুয়ালস টু 1/3x - 1, 3x - 6 সমান সমান, আচ্ছা এই ছিল আমাদের চট্টগ্রাম বোর্ড 23 সালের কোশ্চেন, একেবারে সলভ হয়ে গেল। এটা কিন্তু ইজি ছিল তুলনামূলকভাবে, ঠিক আছে। আচ্ছা চতুর্থ প্রশ্ন দেখি তো কি আছে এখানে, একটা গুণোত্তর ধারার সপ্তম পদ, আচ্ছা গুণোত্তর ধারার n-তম পদের সূত্র তো আমরা জানি, তাই না, ar⁻n-1, ar⁻n-1। এখন এইখানে আমার যে গুণোত্তর ধারাটা দেওয়া আছে তার প্রথম পদ আমি জানি, কত প্রথম পদ, 3 × 4 - 10x⁻⁻1, এটা হলো গিয়ে প্রথম পদ। আর বা রেশিও কত, দেখো তো রেশিও কিন্তু আমি এখনো জানি না, তবে আমি যদি দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করি তাহলে খুব ইজিলি আমরা রেশিওটা বের করতে পারি চাইলে, তাই তো। তাহলে আসো আমরা দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করি, দ্বিতীয় পদে যে 9 × 4 - 10x⁻⁻2, এটাকে আমরা ভাগ করব প্রথম পদ দ্বারা, মানে 3 × 4 - 10x⁻⁻1। আচ্ছা ভাগ করো, ভাগ করলে কি থাকে দেখো তো, 9কে আগে 3 দ্বারা ভাগ করো, 9কে 3 দ্বারা ভাগ করলে কত থাকে, 3 × 3 = 9, তাহলে উপরে আছে এখানে 3, আর এখানে দেখো তো 4 - 10x 4 - 10x, তার মানে কি বেজ সেম, বেজ সেম, বেজ যখন সেম হয় ভাগের সময় পাওয়ার থেকে পাওয়ার কিন্তু বিয়োগ হয়ে যায়, তাহলে -2 থেকে দেখো তো, -2 থেকে বিয়োগ করবা, কত বিয়োগ করবা, এইটার পাওয়ার মানে -1, মাইনাস মাইনাসে প্লাস, তার মানে -2 + 1 সমান সমান কত, -1। আচ্ছা তাহলে আমি কিন্তু সাধারণ অনুপাত কত পাইলাম, 3 × 4 - 10x টু দি পাওয়ার কত
টু দি পাওয়ার -1। কেউ কি বুঝছো কিভাবে করলাম? এই হলো আমাদের সাধারণ অনুপাত। তাহলে সাধারণ অনুপাতের জায়গায় আমরা তার মানটা লিখে দিই 3 ইন্টু 4 - 10x টু দি পাওয়ার -1। ঠিক আছে, এই হলো সাধারণ অনুপাতের মান। বাট আমার সূত্র কি, আর এর উপরে বসবে n-1। যেহেতু এখানে বলছে সপ্তম পদ, তাহলে n এর ভ্যালু কত? n এর ভ্যালু কিন্তু 7। 7 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 6, 6, তাই তো? তাহলে এই যে আর এর উপরে এই যে পাওয়ারটা যে 6 বসাইছি, এটা কিন্তু আর এর উপরে, ঠিক আছে, এর উপরে কিন্তু না। যদি এরকম একটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া থাকতো তাহলে এটা মিন করতো এই পাওয়ার 6 এর উপরেও পাওয়ার 6, আবার আর এর উপরেও পাওয়ার 6। বাট আমাদের তো ব্র্যাকেট নাই, এটা মিন করতেছে শুধুমাত্র আর এর উপরে পাওয়ার 6। তাহলে এই যে শুধুমাত্র আর, আর এর ভ্যালু, এই যে আর এর ভ্যালু, আর এর ভ্যালুর উপরে পাওয়ার কত? 6। বলো তো বুঝছো কিনা? এই পোর্শনটা আমি একটু কাট করে দিই, ঠিক আছে, লাগতেছে না আপাতত। এটা 2 মার্কের জন্য আসছে, ভাবা যায়। এখানে কিন্তু ভালোই ক্যালকুলেশনের ব্যাপার স্যাপার আছে। যাই হোক, এই 3 টু দি পাওয়ার 6, তোমরা সবাই একটু ক্যালকুলেটর চাপ দাও। 3 টু দি, দেখো এই যে পাওয়ার 6, এটা কিন্তু 3 এর উপরেও 6, আবার এইটার উপরেও পাওয়ার 6। 3 টু দি পাওয়ার 6 এর মান কত? 3 টু দি পাওয়ার 6 এর মান আসে 729। 729 এর সাথে এখানে আরেকটা কিন্তু 3 আছে। তুমি চাইলে একসাথে 3 টু দি পাওয়ার 7ও করতে পারতা। বাট যেহেতু আমি 3 টু দি পাওয়ার 6 এর ভ্যালু বের করে ফেলাইছি, এইটার সাথে 729 এর সাথে তুমি 3 গুণ দাও, কত আসে? 2187। লেখো 2187 ইন্টু, এখানে আছে এই জিনিসটা 4 ইন্টু 10x টু দি পাওয়ার -1। আর এইখানে আছে এই জিনিসটা। এই জিনিসটা মানে কি? এই জিনিসটা মানে হইলো এই যে 4 - 10x টু দি পাওয়ার -1, এইটার উপরে আবার পাওয়ার আছে 6। দেখো পাওয়ারের উপরে পাওয়ার, এই সময় কি এইটার সাথে এটা আমরা গুণ করে ফেলাবো, প্লাস মাইনাসে মাইনাস, 6 অক্ষে 6। তাহলে আমি একসাথে কিন্তু এইভাবে লিখে ফেলাইতে পারি যে 4 - 10x টু দি পাওয়ার -6। বলো তো বুঝছো কিনা এটা? যদি বুঝে থাকো। এখন দেখো আবার বেইজে বেইজে যখন সেম হয় তখন গুণের সময় কিন্তু পাওয়ারের সাথে পাওয়ার যোগ হয়। তাহলে আসো আমরা যোগ করে ফেলাই 4 ইন্টু 10x টু দি পাওয়ার, এই -1 এর সাথে তুমি যদি যোগ করো -6, দেখো প্লাস মাইনাসে মাইনাস, অনেকটা এরকম -1 প্লাস -6 প্লাস মাইনাসে মাইনাস, তাহলে কত থাকে? -7। বলো তো বুঝছো কিনা? এই হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে। করতে পারলে 2 এ 2 একেবারে কনফার্ম। কারো কি সমস্যা আছে? বলো, কোনো টপিক বুঝতে এখানের। দেখি রেকর্ডটা ঠিকভাবে হইতেছে কিনা। ঠিকভাবেই তো হইতেছে, কোনো সমস্যা নাই। জি আবার একটু বলো। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন করতে হবে, ঠিক আছে। দেখো বলছে কি যে গুণোত্তর ধারাটির সপ্তম পদ নির্ণয় করো। মানে এনতম পদের সূত্র তো আমরা জানি। এনতম পদের সূত্র কি? এনতম পদের সূত্র হইল এ আর টু দি পাওয়ার n-1। তাহলে এখানে বলছে সপ্তম পদ। সপ্তম পদ মানে এ আর, এন এর জায়গায় 7 বসাবা, 7 থেকে 1 বিয়োগ করলে কত থাকে? 6। তাহলে তোমার এখানে এ আর টু দি পাওয়ার 6 এর ভ্যালুটা বের করতে হবে। এখন এর ভ্যালু কিন্তু তোমাদের দেওয়াই আছে, এই যে এর ভ্যালু প্রথম পদ, এটা হলো দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এভাবে যাইতে থাকবে, ঠিক আছে, একটা অসীম গুণোত্তর ধারা। এখন প্রথম পদের জায়গায় তুমি প্রথম পদটা লিখলা, ইনটু এখন তোমার আর এর মানটা লাগবে। আর কিভাবে বের করবা? অলওয়েজ দ্বিতীয় পদকে তুমি যদি প্রথম পদ দ্বারা ভাগ করো তাহলে তুমি আর এর ভ্যালুটা পাবা। এখন আমি সিম্পলি এই দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করছি, আমার ভাগফল আসছে এই জিনিসটা। এখানে কি তোমার বুঝতে সমস্যা হয়েছে? ভাগে বলো সমস্যা হলে আর। আচ্ছা দেখো তাহলে ভাগটা দেখো, আমি দ্বিতীয় পদ হলো 9 ইন্টু 4 - 10x টু দি পাওয়ার -2, আর প্রথম পদ হইল 3 ইন্টু 4 - 10x টু দি পাওয়ার -1। তাহলে তুমি যদি ভাগটা কইরা ফেলাও, দেখো তো 9কে 3 দ্বারা ভাগ করলে কত হয়? 3 ইন্টু, আর এই পাশে এই পোর্শনটা, এই যে এইটা, এই পোর্শনটা, এতটুকু নিয়ে তুমি এখন চিন্তা করো। এটা 4 - 10x, এইটাও 4 - 10x। আমরা জানি যদি বেস সেম হয় তাহলে ভাগের সময় পাওয়ার থেকে পাওয়ার বিয়োগ হয়। তাহলে তুমি আগে বেসটা লেখো 4 - 10x, উপরে দেখো পাওয়ার -2, -2 থেকে তোমার কি করতে হবে? বিয়োগ করতে হবে। কত বিয়োগ করতে হবে? -1 বিয়োগ করতে হবে। তাহলে লেখো -1। তাহলে মাইনাস মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে। -2 + 1 মানে কি? শুধুমাত্র -1, তাই না?
3 ইন্টু 4 মাইনাস 10x টু দি পাওয়ার -1। বলো তো এবার বুঝছো কিনা ভাগটা? আচ্ছা, এরপরে জাস্ট আমি ক্যালকুলেশন করছি, আর কিছুই না, উপরে 6 দিলাম। এখন 8 টু দি পাওয়ার 6 মানে কি, 3 এর উপরেও 6 আবার এইটার উপরেও 6, তাহলে তুমি 3 টু দি পাওয়ার 6 আগে বের করছো, বের করে একসাথেই তুমি এই 3 এর সাথে গুণ করে দিছো, আমার গুণফল আসছে এইটা, ইনটু এইটা আমি লিখলাম, ইনটু তারপর এইটার উপরে কি আমার পাওয়ার আছে না 6, এই যে -1 -1 এর উপরে আবার 6। তোমরা নিশ্চয়ই জানো যদি এরকম থাকে যে এক্স স্কোয়ারের উপরে পাওয়ার আছে মনে করো 3, তাহলে আমি কি লিখতে পারি না যে এক্স টু দি পাওয়ার 3 দুগুণে 6? বলো লিখতে পারি কিনা? তাহলে এই সেম কাজটা আমরা করছি, ওই বেসিকটা আমরা অ্যাপ্লাই করছি। এই -1 ইন্টু 6 -6, ঠিক আছে, প্লাস মাইনাসে মাইনাস, 6 কে 6, -1 এর সাথে গুণের সময় কি হয়েছে, পাওয়ারে পাওয়ারে যোগ হয়েছে। তাহলে এবার বলো তো বুঝছো কিনা ফাইনালি? কোন লাইন কোথায়? এই যে এখানে। আচ্ছা দেখো, এই যে এইটার সাথে এইটা কি আছে মাঝখানে, এই পুরা যে জিনিসটা তুমি দেখতেছো এটা সব সব প্রত্যেকটার সাথে প্রত্যেকটার কিসের সম্পর্ক? এই যে দেখো 3 এর সাথে গুণাকারে আছে এই জিনিসটা, তারপরে গুণাকারে আছে এই জিনিসটা টু দি পাওয়ার 6, তাহলে 3 টু দি পাওয়ার 6 ইন্টু এইটার টু দি পাওয়ার 6। এবার কি বুঝছো? দেখো তো আমি অন্য একটা উদাহরণ দিয়ে তোমারে বুঝাই, তাহলে মেবি একটু ইজি লাগবে। লক্ষ্য করো, 3 ইন্টু, শুধুমাত্র এই ছোট জিনিস দিয়ে চিন্তা করো, এক্স টু দি পাওয়ার -1, এটার সাথে গুণাকারে আছে 3 ইন্টু এক্স টু দি পাওয়ার -1, আবার এই পুরা জিনিসটার উপরে, এটা আসলে এখানে সেকেন্ড ব্র্যাকেট তো দেওয়া লাগে না, ফার্স্ট ব্র্যাকেট টু দি পাওয়ার 6। দেখো তো এই কোশ্চেনটা বুঝছো কিনা আমি যে এখন তুলছি এই জিনিসটা? যদি বুঝা থাকো দাঁড়াও একটু অন্য পাশে সরাই, আমরা এটা সলভ করলে নিচেরটা বুঝে যাব। 3 ইন্টু এক্স টু দি পাওয়ার -1, এটার সাথে গুণাকারে আছে এই জিনিসটা, পুরো জিনিসটা, ঠিক আছে। তাহলে তুমি এই 3 টু দি পাওয়ার 6 করো, 3 টু দি পাওয়ার 6 গুণ এক্স টু দি পাওয়ার -1 এর উপরে পাওয়ার আছে 6, তাহলে এক্স টু দি পাওয়ার -6। বোঝো এটা? যেমন এটা মনে করো এক্স টু দি পাওয়ার আছে স্কোয়ার, এটার উপরে মনে করো আবার আমার আছে 4, এটার মানে কি, এটার মানে হলো এক্স টু দি পাওয়ার 4 দুগুণে 8। কিভাবে? কারণ এক্স স্কোয়ারের উপরে যদি 4 থাকে তার মানে হলো এক্স স্কোয়ারকে 4 বার গুণ, এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার, আর গুণের সময় আমরা জানি কি পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তাহলে 2 যোগ 2 যোগ 2 যোগ 2 পাবা এক্স টু দি পাওয়ার 8। বলো তো বুঝছো কিনা? আচ্ছা এখন দেখো, এই যে 3 টু দি পাওয়ার 6 এর যে গুণফল সেটা আসছিল সম্ভবত কত, 729 আসছিল, 3 টু দি পাওয়ার 6, হ্যাঁ 729। এই 729 এর সাথে এই 3 এর কি গুণ নাকি ভাগের সম্পর্ক নাকি যোগ বিয়োগের সম্পর্ক? গুণের সম্পর্ক, তাই না? এই প্রত্যেকটার মাঝখানে কিন্তু গুণ গুণ গুণ, তাহলে 729 এর সাথে 3 যদি তুমি গুণ করো আমার গুণফল আসবে 2187 ইন্টু, এখন শুধুমাত্র এটা চিন্তা করো তুমি যে এক্স টু দি পাওয়ার -1 এর সাথে গুণ হইতেছে এক্স টু দি পাওয়ার -6, তাহলে গুণটা আমরা করি। দেখো গুণের সময় যদি আমার বেস সেম থাকে, দেখো এখানেও বেস এক্স এখানেও বেস এক্স, বেস যদি সেম থাকে তাহলে গুণের সময় পাওয়ারে পাওয়ারে কি হয়, যোগ হয় না? এই যে এক্স টু দি পাওয়ার -1 এর সাথে তুমি গুণ করতেছো এক্স টু দি পাওয়ার -6, তাহলে গুণ করলে কত হবে, -1 প্লাস -6। দেখো তো কোনো সমস্যা আছে কিনা বুঝতে? তারপরে -1 প্লাস মাইনাসে -6, -1 -6, তার মানে -7। বলো এবার তুমি বুঝছো কিনা? আচ্ছা এখন তাহলে এটা তুমি দেখলেই বুঝতে পারবা, ঠিক আছে। আমি যেখানে যেখানে এই যে এক্স লিখছি না, ওই এক্স এর বদলে এই অঙ্কে 4 - 10x লেখা, বাকি সবকিছু কিন্তু সেম। একটু হার্ড, আমি এটা অস্বীকার করব না, বাট বুঝলে কিন্তু সহজ। সি দেখো, এক্স এর উপর কি শর্ত আরোপ করলে অসীমতক সমষ্টি থাকবে? বলো কোন শর্ত আরোপ করবা তুমি এখানে?
মেন, হ্যাঁ ওই যে মেন -1 আর 1 ওইটার যে সম্পর্কটা সেটা দেখান লাগবে। এখানে আমার সাধারণ অনুপাত কত আমি কিন্তু আগের অঙ্কটা বের করে ফেলেছি, তাই না? এই যে এই হলো আমাদের সাধারণ অনুপাত। কোথায়? এই যে আমি সাদা কালার দিয়ে দেখাই, এই যে এইটা, এই পোর্শনটা হলো আমার সাধারণ অনুপাত 3 × 4 - আচ্ছা ওই পেজটা আমি লিখি, ঠিক আছে? সাধারণ অনুপাত আর সমান সমান কত হয়েছে 3 × 4 - 10x ডিভাইড সরি টু দি পাওয়ার -1, তাই তো? আচ্ছা এলো আমাদের সাধারণ অনুপাত। এখন সাধারণ অনুপাতের যে মডুলাস, সেই মডুলাসটা অবশ্যই হতে হবে কি 1-এর থেকে ছোট। এই কথাটার মানেই হইল সাধারণ অনুপাতের যে ভ্যালু এটা -1-এর থেকে বড় হবে, ঠিক আছে? তাহলে এই যে আমি লিখি 3, এই যে সাধারণ অনুপাত, এটার ভ্যালুটা হবে -1-এর থেকে বড় অথবা 1-এর থেকে ছোট, টু দি পাওয়ার -1 লেস দেন 1, ঠিক আছে? এরপরে একেবারে সহজ, কিভাবে? এই যে টু দি পাওয়ার -1 মানে কি? ধরো এখানে আছে এক্স টু দি পাওয়ার -1, এক্স টু দি পাওয়ার -1 মানে কি? আমি বলেছিলাম যে যদি কখনো দেখো যে পাওয়ারে মাইনাস আছে, মাইনাস সামথিং, তখন তুমি চক্ষু বন্ধ করে ভাগ চিহ্ন দিয়ে উপরে একটা 1 দেবা, তারপরে মাইনাস বাদে যা যা আছে সেটা লিখবা। মাইনাস বাদে কি কি আছে? এক্স টু দি পাওয়ার 1, তার মানে এখানে লিখবে এক্স টু দি পাওয়ার 1। এক্স টু দি পাওয়ার 1 আসলে লেখা লাগে না, কারণ এক্স টু দি পাওয়ার 1 মানেই হলো এক্স, বুঝছো কিনা? তাহলে এইখানে আমি কি লিখতে পারি এই যে 3 গুণ, দেখো এই যে টু দি পাওয়ার -1 এটা কিন্তু 3-এর উপরে না। যদি এরকম থাকতো তাহলে ওটা মিন করতো হ্যাঁ 3-এর উপরেও -1, তাহলে হয়তো 1/3, কিন্তু এরকম কিন্তু মিন করতেছে না, বুঝছো? এরকম কিন্তু মিন করতেছে না। সো আমি সেকেন্ড ব্র্যাকেটটা মুছে দিই, পুরোটাই মুছে দিতে হইতেছে। আচ্ছা যাই হোক, -1 দেখো, তাহলে মানে কি এর 4 - 10x এর উপরে পাওয়ার -1, তাহলে আমি কি লিখতে পারি পাওয়ার -1, তাহলে ভাগ চিহ্ন দিয়ে উপরে একটা 1 দিই আর নিচে লিখবো এই যে 4 - 10x। বলো তো এটা আমি লিখতে পারি কিনা? অবশ্যই লিখতে পারি। আবার তুমি চাইলে আরেকটু কাজ করে ফেলাতে পারো, 3 অক্ষে কত? 3 অক্ষে কিন্তু 3, তুমি একসাথে উপরে 3 লিখে দিতে পারো চাইলে, গ্রেটার দেন -1। এখন তুমি আরেকটা কাজ করতে পারো, সেটা হলো বিপরীতকরণ। বিপরীতকরণ করো, 4 - 10x ডিভাইডেড বাই 3, বিপরীতকরণ করলে চিহ্ন চেঞ্জ, গ্রেটার দেন হয়ে যাবে লেস দেন, -1 কিন্তু -1ই থাকবে। এখন একটা কাজ করতে পারো, তুমি আড়াআড়ি টাইপের গুণ করতে পারো, ঠিক আছে? আড়াআড়ি গুণ যদি তুমি করো কত আসে তাহলে? লেস দেন 3 অক্ষে 3 -3। বলো তো বুঝছো কিনা এই পর্যন্ত? আচ্ছা যদি বুঝে থাকো বেশ ভালো। এরপরে এই -10x, আচ্ছা -10xটাকে আমরা অন্য পাশে নেই আর -3টাকে এই পাশে আনি, তাইলেই তো হয়। 4 যোগ 3 লেস দেন, এটা এই পাশে আসলে হয়ে যাবে 10x, 4 আর 3 যোগ করলে 7, 7 লেস দেন 10x, তার মানে কি 7 ডিভাইডেড বাই 10 লেস দেন x। এই একটা শর্ত পাইলাম। তোমরা চাইলে এক্সটাকে প্রথমেও লিখতে পারো, এক্সটাকে প্রথমে লিখলে লিখবা যে x গ্রেটার দেন 7/10, এই একটা শর্ত। x এর উপরে আমরা এই শর্তটা প্রয়োগ করতে পারি, তাহলে আমার অসীমতক সমষ্টি থাকবে। আরেকটা শর্ত আছে, দেখো এখান থেকে আবার আমরা বের করব। তাহলে 3 ডিভাইডেড বাই 4 - 10x এর ভ্যালুটা হবে 1-এর থেকে ছোট। তাহলে আমরা আবার বিপরীতকরণ করব, সরি ব্যস্তকরণ করব। ব্যস্তকরণ করলে 4 - 10x ডিভাইডেড বাই 3 গ্রেটার দেন হয়ে যাবে এখন, ঠিক আছে 1। তারপর আড়াআড়ি গুণ করবো আবার আমরা, আড়াআড়ি গুণ করো তো কত হয়? গ্রেটার দেন 3 অক্ষে 3, শেষ। -10xটা যদি এই পাশে চলে যায় তাহলে 10x, 3 এই পাশে আসলে -3, 4 থেকে 3 বিয়োগ করলে 1, তার মানে 1 ডিভাইডেড বাই 10 গ্রেটার দেন x। আমি x প্রথমে লিখবো, অতএব x এর মান কি? x এর মান অবশ্যই লেস দেন 1/10, এই হলো গিয়ে দ্বিতীয় শর্ত, ঠিক আছে? তাহলে হয় আমার x এর ভ্যালুটা 7/10 এর থেকে বড় হবে, অথবা আমার x এর ভ্যালুটা 1/10 এর থেকে ছোট হবে। এই দুইটা শর্ত প্রয়োগ করলে, যে কোনো একটা শর্ত প্রয়োগ করলে আমার কি হবে? অসীমতক সমষ্টিটা থাকবে। কিভাবে থাকবে? কারণ তুমি এই দুইটার যে কোনো একটা যদি করো, তখন আমার যে সাধারণ অনুপাত, সেই সাধারণ অনুপাতটা রেঞ্জের ভিতরে থাকবে, মানে মডুলাসটা 1-এর থেকে ছোট হবে। তুমি যদি এই শর্তটা প্রয়োগ করো
তাহলে সাধারণ অনুপাতের ভ্যালু -1 থেকে বড় হবে। আবার তুমি যদি এই শর্তটা প্রয়োগ করো তখন সাধারণ অনুপাতের ভ্যালু 1 থেকে ছোট হবে। এই দুইটার যে কোনো একটা হইলেই আমার অসীমতক সমষ্টি থাকবে। বলছে কি যে তার নির্ণয় পূর্বক সেই সমষ্টিটাও কিন্তু নির্ণয় করতে বলছে, শুধু শর্ত না, তোমার পাশাপাশি সমষ্টিটাও তারা বের করতে বলছে। তাহলে আমরা এখন সমষ্টিটাও বের করব। সমষ্টির সূত্র কি তোমরা তো জানো, অসীমতক সমষ্টির সূত্র s ইনফিনিটি ইকুয়ালস টু a ডিভাইডেড বাই 1 মাইনাস r। আচ্ছা, এখন তুমি মানগুলা সিম্পলি বসাই দাও, তাহলেই আমাদের অঙ্কটা শেষ। আচ্ছা, তাহলে এই যে সূত্রে তুমি মানগুলা বসাও। তোমার এখানে এর মান কত দেওয়া আছে, যে প্রথম পদটার দিকে তাকাও, এই যে এইটা হলো গিয়ে তোমার প্রথম পদ। তাহলে এর মান তুমি সেটা বসাও, 3 ইন্টু 4 মাইনাস 10x টু দি পাওয়ার -1। ঠিক আছে, এটা হলো গিয়ে আমার প্রথম পদ, ডিভাইডেড বাই 1 মাইনাস আর। আচ্ছা, আর এর ভ্যালু জানি কত আমরা বের করছিলাম, এই যে সেম ভ্যালু 3 ইন্টু, আচ্ছা আমি একসাথে একটু সুন্দর করে লিখি, বুঝছো, এগুলো আমি একটু মুছি যেহেতু আমার জায়গা লাগবে। এই যে এইটাকে আমরা এইভাবে একসাথে লিখে ফেলাইতে পারি কিনা, যে 3 ডিভাইডেড বাই 4 মাইনাস 10x, এটাকে আমরা একসাথে লিখে ফেলাই, বুঝছো, শুধু শুধু স্পেস নষ্ট করার কোনো মানে হয় না। 3 ডিভাইডেড বাই 4 মাইনাস 10x। এখন একটু জাস্ট ক্যালকুলেশন করো, আর কিছুই না। নিচে লসাগু নিয়ে কত, 4 মাইনাস 10x, 4 মাইনাস 10x মাইনাস 3, তার মানে কত থাকে, তার মানে থাকে -10x প্লাস 1 নাকি, 4 মাইনাস 10x মাইনাস 3, হ্যাঁ -10x প্লাস 1 বা 1 মাইনাস 10x, 1 মাইনাস 10x। কেউ আবার ভয়টাই পাইও না, আমি কিছুই করতেছি না, জাস্ট ওই ক্যালকুলেশন করতেছি। 3 ডিভাইডেড বাই 4 মাইনাস 10x। আচ্ছা, 4 মাইনাস 10x 4 মাইনাস 10x যদি কাটাকাটি চইলা যায়, তাহলে আমার ফাইনাল অ্যান্সার আসবে কত, 3 ডিভাইডেড বাই 1 মাইনাস 10x, ইফ মাই ক্যালকুলেশন ইজ কারেক্ট। ঠিক আছে, আমি একটু চেক করতেছি, দাঁড়াও। 3 ডিভাইডেড বাই 1 মাইনাস 10x, এটা কত নাম্বার, 4 তাই না? আচ্ছা 4 হ্যাঁ ঠিক আছে, 3 ডিভাইডেড বাই 1 মাইনাস 10x, আমাদের অ্যান্সার ঠিক আছে। এর পরবর্তী ম্যাথ দেখো, ঢাকা বোর্ড 2022, এটা আমি দেখি নতুন কিছু আছে কিনা। একটা গুণোত্তর ধারার প্রথম পদ আমাদেরকে কিন্তু দেওয়া আছে, তাই তো? আচ্ছা, এবং অসীমতক সমষ্টিও দেওয়া। যেহেতু অসীমতক সমষ্টি দেওয়া, তার মানে অবশ্যই আমার যে সাধারণ অনুপাত সেটা 1 থেকে ছোট অথবা -1 থেকে বড়। আমি একসাথে এইভাবে বলতে পারি যে মডুলাস অফ আর লেস দেন 1। বলছে যে ধারাটির সাধারণ অনুপাতটা নির্ণয় করো। ওকে, কিভাবে নির্ণয় করতে পারি আমরা? ধারার প্রথম পর্যায়ে তোমরা জানি, আর অসীমতক সমষ্টিও দেওয়া। অসীমতক সমষ্টির সূত্র কি আমাদের মুখস্থ না, a ডিভাইডেড বাই 1 মাইনাস আর। তাহলে এর ভ্যালু তুমি বসাই দাও, হাফ ডিভাইডেড বাই 1 মাইনাস, তুমি আর জাস্ট লেখো, সমান সমান কত, 1/3। এখন এটা সমাধান করলেই কিন্তু আমার আর এর ভ্যালুটা বের হয়ে যাবে। ঠিক আছে, আমি আর গুণ করি, 1 মাইনাস আর ইকুয়ালস টু 3/2। অতএব আর এর ভ্যালু কত, 1 মাইনাস 3/2 ইকুয়ালস টু আর। 1 থেকে তুমি যদি 1.5 বিয়োগ করো তাহলে কত থাকবে, থাকবে -1/2 বা -0.5। এটাই হলো আর এর ভ্যালু। ঠিক আছে, এবার কিন্তু আমার আর এর ভ্যালুটা নেগেটিভ। ঠিক আছে, -0.5 হয়ে গেল অ্যান্সার। বি তে কি বলছে, যে ধারাটি নির্ণয় করো। ধারা কিভাবে নির্ণয় করবা, তুমি প্রথম পদও জানো, তুমি সাধারণ অনুপাতও জানো, এখন তো তুমি ধারাটা মানে বের করতেই পারবা, তাই না? ধারার প্রথম পদ কত, হাফ। ধারার দ্বিতীয় পদ তুমি কিভাবে বের করবা, প্রথম পদের সাথে সাধারণ অনুপাত গুণ করবা, তাহলেই তোমার দ্বিতীয় পদ বের হয়ে যাবে। প্রথম পদ যদি হাফ হয়, হাফের সাথে দেখো -0.5 মানে কিন্তু -1/2, তাই না? আর এর ভ্যালু কিন্তু -1/2। তাহলে আমার দ্বিতীয় পদ কত হবে, হাফের সাথে -1/2 গুণ করো, প্লাস মাইনাসে -1/4। ঠিক আছে, এখন তৃতীয় পদ তুমি কিভাবে পাবা, দ্বিতীয় পদের সাথে সাধারণ অনুপাতটা গুণ করো, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, 4 দুগুণে 8। চতুর্থ পদ কত হবে? ঠিক আছে, এইভাবে যাইতে থাকবে। এ হলো আমাদের নির্ণেয় ধারা, অসীম গুণোত্তর ধারা। প্রথম 10, আচ্ছা এই যে ধারাটা আমি লিখছি, এই ধারাটার সাধারণ অনুপাত
এর মডুলাস কিন্তু এটা প্রকৃত ভগ্নাংশ বা এর মান একের থেকে ছোট, তার মানে এই ধারাটার কিন্তু অসীমতক সমষ্টি থাকবে। যদিও আমার এই অঙ্কে অসীমতক সমষ্টি চাই না, আমার কাছে কি চাইছে, প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। তাহলে গুণোত্তর ধারার ক্ষেত্রে প্রথম n সংখ্যক পদের সমষ্টির যে সূত্রটা আমরা শিখছি সেটা আমরা অ্যাপ্লাই করব। সূত্র কি, a ইন্টু, যেহেতু এখানে আর এর মানটা একের থেকে ছোট, তাই না, তাহলে a ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস আর। বলো তো বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা এখানে? এখন তুমি মানগুলো একটু বসাই দাও। এর ভ্যালু কত? প্রথম পদ, প্রথম পদ তো বইলাই দিয়েছে যে হাফ। আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু কিন্তু বলছে কত, মাইনাস হাফ। তো তুমি এখানে শুধু হাফ বসাইও না ভাই, এই যে মাইনাস, এটা হলো কি এই সূত্রের মাইনাস, বাট আর এর মানও কিন্তু মাইনাস হাফ। সো অবশ্যই অবশ্যই ওই মাইনাসটা তোমার দিকে দিতে হবে, এই যে মাইনাস, ঠিক আছে, মাইনাস হাফ 1 মাইনাস আর। আচ্ছা, এই মাইনাস, এই আর এর উপরে কিন্তু এন আছে, তাহলে এই যে মাইনাস হাফের উপরে আমার পাওয়ার কত, পাওয়ার হলো গিয়ে এন। যেহেতু এখানে প্রথম 10টি পদ বসে, তাহলে এন এর মান 10। তাহলে এটা তুমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, যেহেতু এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে ফেলাইছো অলরেডি। এক থেকে দেখো আর বিয়োগ করতে বলছে, মানে 1 থেকে তুমি বিয়োগ করবা মাইনাস হাফ, তাহলে কিন্তু আমার কত হয়, 3/2 হবে। মাইনাস মাইনাস যেহেতু প্লাস, বুঝছো? এখন কিন্তু একটু সহজ লাগতেছে, তুমি ক্যালকুলেটরের মাধ্যমে ডিরেক্ট এটা সলভ করে ফেলাইতে পারো। তুমি আপাতত এইটার দিকে তাকাও, 1 থেকে আমরা বিয়োগ করতেছি মাইনাস হাফ টু দি পাওয়ার 10, তুমি এটা ক্যালকুলেটারে বসাই ফেলো, ক্যালকুলেটারে ডিরেক্ট বসাও যে মাইনাস 0.5 টু দি পাওয়ার 10 কত হয়, 1 ডিভাইডেড বাই 1024। কত হয়েছে তোমাদের, 1 ডিভাইডেড বাই 1024। যেহেতু উপরে পাওয়ার একটা কি জোড় সংখ্যা, এই মাইনাসটা কিন্তু আর থাকবে না, প্লাস হয়ে যাবে। আর এখানে যে আমি মাইনাসটা দিচ্ছি এটা কিন্তু এই মাইনাস, ঠিক আছে, প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস হবে। যাই হোক, আর পাশে আছে কি, পাশে আছে আমার এই যে নিচে উপরে হাফ আর নিচে আছে 3/2। বলো এই পোর্শনটা কারো বুঝতে কোনো সমস্যা হইতেছে? আচ্ছা, এর পরবর্তীতে এই 1 থেকে তুমি যদি এটা বিয়োগ করো তাহলে কত হয়, উপরে থাকবে 1023, সম্ভবত 1023 ডিভাইডেড বাই 1024, 1023 ডিভাইডেড বাই 1024। আর এখানে যে হাফ, হাফকে ভাগ করতেছো 3/2 দ্বারা, ভাগ মানে কি গুণ করে উল্টাই দাও, তাহলে হাফ ইন্টু 2/3, এই 2 2 কাটাকাটি যায়, থাকে 1/3। এই যে 1 ডিভাইডেড বাই 3 ইন্টু এই। তুমি চাইলে ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারো, কারণ 3 3 9, 3 4 12, এই 1023 কিন্তু 3 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। তো তুমি ভাগটা করে ফেলাও ডিরেক্ট, কাটাকাটি করলে কত হয়, 3 3 9, 3 4 12, 3 অক্ষে 3, আর নিচে কিন্তু 1024। তাহলে এইটাই হলো আমাদের নির্ণয় অ্যান্সার। ওকে, কি এটা, প্রথম n সংখ্যক পদের সমষ্টি। শেষ। অঙ্কটা কি খুব কঠিন ছিল? n সংখ্যক তো না, প্রথম 10টি পদের সমষ্টি, তাহলে এখানে আমি n কেন লিখছি, প্রথম 10টি পদের সমষ্টি। শেষ। বলো কোথাও বুঝতে কোনো রকমের সমস্যা আছে কিনা? আচ্ছা, ঠিক আছে, তাহলে পরবর্তী ম্যাথ, এই যে ধারাটির প্রথম কতটি পদের সমষ্টি 85 ডিভাইডেড বাই 256, 256। এটা আমরা কিভাবে করব, প্রথম কতটি পদ, তাহলে আমরা ধরে নেব যে ধরি প্রথম n সংখ্যক পদের সমষ্টি, ওই n এর ভ্যালুটাই আসলে আমরা বের করব, ঠিক আছে। ধারা তো আমাদের দেওয়াই আছে, ওই যে এখানে একটাই দৃশ্যকল্প, প্রথম পদ কত, হাফ, তাই না, তাহলে হাফ, আমি ধারাটা একবার লেখি, হাফ মাইনাস 1/4, এরকম ছিল না ধারাটা, ধর আগের পৃষ্ঠা থেকে একটু দেখে নি, হ্যাঁ, প্লাস 1/8 মাইনাস 1/16, এইভাবে যাইতে থাকবে, ঠিক আছে। যেহেতু আমি ধরছি যে প্রথম n সংখ্যক পদের সমষ্টি এইটা, তাহলে আমি ডট ডট দিয়ে এখানে n লেখা দিই, n এর ভ্যালু আমরা বের করব। আর এটা অসীম গুণোত্তর, আচ্ছা অসীম তো বলবো না, যেহেতু n সংখ্যক পদ আছে, এটা তো অসীম না, এটা তো এখন সসীম ধারা হয়ে গেছে। এই সসীম যে এটা, এটা গুণোত্তর ধারা, এটা গুণোত্তর ধারার সমষ্টির সূত্র কি, একটু আগের অঙ্কে মানে ক্ষতে কিন্তু আমরা বের করছি, আমার আর এর ভ্যালু কত ছিল, আর এর ভ্যালু ছিল কি হাফ না, বা মাইনাস হাফ, আর এর ভ্যালু মাইনাস হাফ।
তাহলে আমাদের এই ক্ষেত্রে যেহেতু আর এর মানটা একের থেকে ছোট, যেহেতু আমার মডুলাস অফ আর এর ভ্যালুটা একের থেকে ছোট, তাহলে এই ক্ষেত্রে আমি গুণোত্তর ধারা সমষ্টির কোন সূত্রটা অ্যাপ্লাই করব? এ ইন্টু, যেহেতু আমার আর এর মানটা ছোট, একের মানটা বড়, তাহলে এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন। আমি কিভাবে মনে রাখার শর্টকাট টেকনিক শিখাইছি, যেটা বড় সেটা আগে হয়, ঠিক আছে? আরেকটা সূত্র কি গুণের মানে সরি গুণোত্তর দ্বারা সমষ্টির আরেকটা সূত্র হলো এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1। যখন তোমার 1 এর ভ্যালুটা বড় তখন তুমি এই সূত্র বসাবা, আর যখন তোমার আর এর ভ্যালুটা বড় তখন তুমি এই সূত্র বসাবা। সিম্পল, যেটা বড় সেটা আগে। এই অঙ্কে যেহেতু আমার 1 এর মানটা বড় আর আর এর মানটা ছোট, তাই আমি এই সূত্রটা বসাইছি। এখন এর ভ্যালু কত? হাফ ইন্টু, ও এস এন কিন্তু আমাদের দেওয়া আছে তাই না, এন সংখ্যক পদের সমষ্টি তারা বইলেই দিছে যে 85 ডিভাইডেড বাই 256। তাহলে আমি এর মানটা আগে বসাই, 85 ডিভাইডেড বাই 256। আমরা এতক্ষণ পর্যন্ত এমন ম্যাথ করছি যেখানে এই এন এর মান দেওয়া ছিল বা এই টাইপের জিনিস দেওয়া ছিল, আমরা এই এস এন এর মানটা বের করছি। বাট এই অঙ্কে আমার এন সংখ্যক পদের সমষ্টির মান দেওয়া আছে, তবে এন এর মানটা দেওয়া নেই। সেই এন এর মানটাই আমরা কিন্তু খুব ইজিলি বের করতে পারবো, কারণ আমরা জানি যে একটা সমীকরণের সাহায্যে আমরা কিন্তু একটা চলকের মান খুব সহজেই বের করতে পারি। এখানে আমার এর মানও জানা, আর এর মানও জানা, এটার মানও জানা, সো এটা বের করা বাম হাত কা খেল হে, তাই তো? 1 মাইনাস, আচ্ছা আর এর মান জানো কত? মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই 1 মাইনাস আর, এটা করলে হবে 3/2, ঠিক আছে? মাইনাস মাইনাসে প্লাস। আচ্ছা এখন কি তোমরা এটা সলভ করতে পারবা না? আড়াআড়ি গুণ করো, যখনই দেখবা যে অঙ্ক কঠিন লাগতেছে তখন কি করবা? সিম্পলি আড়াআড়ি গুণ করে দেবা। তবে তার আগে দেখো, এখান থেকে আমরা কিন্তু 2 কাটাকাটি করে ফেলাইতে পারি, ঠিক আছে? তাহলে আমাদের অঙ্কটা একটু সহজ হবে। আর কি কিছু করতে পারি? 3 8 24, না আর করতে পারতেছি না আপাতত। এখন আমরা আড়াআড়ি গুণ করে ফেলাই। আড়াআড়ি গুণ করলে দেখো তো 85-র সাথে 3 গুণ, 85-র সাথে 3 একটু গুণ করো ক্যালকুলেটরে, কত হয়? 255 মেবি। 85 গুণ 3, হ্যাঁ 255। তাহলে 255 সমান সমান 256 ইন্টু এই পুরা জিনিসটা 1 মাইনাস মাইনাস হাফ টু দি পাওয়ার এন। এখানে আসলে আমার সেকেন্ড ব্র্যাকেট দেওয়া উচিত, ঠিক আছে? আচ্ছা এখন আমি কি করতে পারি? 255 ভাগ 256 এইভাবে লিখে ফেলাই। 255 ডিভাইডেড বাই 256 ইকুয়ালস টু 1 মাইনাস মাইনাস হাফ টু দি পাওয়ার এন। এখন আমি কি করতে পারি? এই জিনিসটাকে বাম পাশে আনি। তোমাদের অনেকের কাছে একটু মনে হইলেও হইতে পারে যে অঙ্কটা তো ওরে বাবা কি করতেছে, সব মাথার উপর দিয়ে যাইতেছে। আসলে কি অঙ্কটা কঠিন বলো তো? মানে আমি কিন্তু বেসিক ক্যালকুলেশন ছাড়া কিছুই করতেছি না, জাস্ট ক্যালকুলেশন। এটাকে যেহেতু আগে নেগেটিভ ছিল, তাই আমি এটাকে সমান চিহ্নের বাম পাশে আনছি, আর বাকি সবকিছুকে সমান চিহ্নের ডান পাশে নিয়ে আসছি। এখন তুমি যদি এটা মানে বিয়োগটা করো তাহলে কত থাকে? 1 ডিভাইডেড বাই 256, আর বাম পাশে আমার আছে কি? মাইনাস হাফ টু দি পাওয়ার এন। এখন আমরা আসলে যারা সূচক লগারিদম নামে একটা চ্যাপ্টার আছে সাধারণ গণিতের 4র্থ অধ্যায়, ওই বেসিকটা আমাদের যাদের ক্লিয়ার, যেহেতু এখানে নিচে 2 আছে, আমি একটু চিন্তা করবো যে 2 এর উপরে কত পাওয়ার দিলে 256 হয়। তুমি ক্যালকুলেটরটা নাও, লেখো 2 টু দি পাওয়ার 6, দেখো তো কত আসে? 64। 2 টু দি পাওয়ার 7 কত আসে? 128। বা 2 টু দি পাওয়ার 8 যদি করো তাহলে কত আসে? 256। তার মানে আমি কি এই যে 1/256 যে লিখছি এইটার বদলে এইভাবে লিখতে পারতাম যে 1/2 টু দি পাওয়ার 8, বলো তো লিখতে পারতাম কিনা? অবশ্যই লিখতে পারতাম। আচ্ছা এই যে 1 এর উপরে তুমি যদি 1 টু দি পাওয়ার 8 দাও তাহলে কি কোনো সমস্যা আছে বা মানের কি কোনো পরিবর্তন হবে? আর তাইলে তুমি যদি একসাথে একসাথে যেহেতু 1 এর উপরেও 8 আছে, 2 এর উপরেও 8 আছে, তুমি একটা ব্র্যাকেট নাও না, কেউ মানা করছে তোমার? ব্র্যাকেট নিয়ে এখানে একটা 8 দাও, তাহলে কি কোনো সমস্যা আছে? তাহলেও সমস্যা নাই। আবার তুমি যদি এখানে একটা মাইনাস আনো তাইলেও কি আসলে খুব একটা সমস্যা আছে? কারণ তুমি যদি এখানে মাইনাস আনো, যেহেতু উপরে একটা জোড় সংখ্যা আছে, এই মাইনাসটা কিন্তু থাকবে না, গায়েব হয়ে যাবে, তাই না?
বা তুমি ক্যালকুলেটারে ডিরেক্ট -2 লেখো ক্যালকুলেটারে -2 টু দি পাওয়ার 8, তাইলেও কিন্তু তোমার, আচ্ছা এদিকে -256 কেন শো করতেছে? আচ্ছা দেখো এটা মানে ক্যালকুলেটারে হয়তো কোনো একটা সমস্যা হয়েছে। আচ্ছা ক্যালকুলেটারে বুঝতেছে, আমি লিখছি একটু আগে কি জানো, আমি লিখছি -2 টু দি পাওয়ার 8। ক্যালকুলেটার ভাবছে কি, ক্যালকুলেটার ভাবছে মাইনাস তো মাইনাসের জায়গা মতো আছে, 2 টু দি পাওয়ার 8 কত 256, এই জন্য আমার ক্যালকুলেটারে শো করছে -256। কিন্তু এই মাইনাসটা কিন্তু ব্র্যাকেটের ভিতরে আছে, তাহলে তুমি একটা ব্র্যাকেট দাও, ব্র্যাকেট দিয়ে লেখো -2, তারপর ব্র্যাকেটটা ক্লোজ করো, তারপরে উপরে পাওয়ার দাও 8, তাহলে কিন্তু তোমার অ্যান্সার 256ই আসবে, -256 আসবে না। যাই হোক দেখো বাম পাশে আমার আছে -12 টু দি পাওয়ার n। এখন এই সূচক লগারিদমের নিয়ম অনুসারে যদি এরকম কখনো হয় যে বেস বেস সেম, বেস বেস সেম, আবার মানে পুরা যে তোমার পদ এইটার ভ্যালু সমান হয়েছে, তার মানে এইটার ভ্যালুই এইটা, ঠিক আছে? এটা তোমরা পুরোপুরি বুঝবা না, কারণ তোমাদের আমি লগারিদমের চ্যাপ্টারটা এখনো পড়াই নাই, আপাতত জাস্ট মনে রাখো, ঠিক আছে? n সমান সমান 8, যখন ওই চ্যাপ্টারটা করবা তখন একেবারে ডিটেলসে বুঝবা। তাহলে আমি পরের অঙ্ক কি যাবো, বলো পরের অঙ্কে যাবো কিনা? আচ্ছা দেখো লাগলে একবার কেউ ছবি তুলে নিতে পারো, যদি কেউ খাতায় এখন পর্যন্ত না লেখা থাকো। এই ছিল আমাদের ঢাকা বোর্ড 2022 সালের প্রশ্ন। অঙ্কটা কিন্তু আসলে স্ট্যান্ডার্ড ছিল, যদিও ঢাকা বোর্ডে বেশিরভাগ সময় সহজ অঙ্কই দেয়, তবে এই একটা অঙ্ক আমার খুব পছন্দ হইলো, ঠিক আছে? এটা একটা ব্যতিক্রমী অঙ্ক, মানে খুব একটা দিতে দেখি না আমি। যাই হোক এর পরবর্তী আর সম্ভবত আমাদের আজকে লাস্ট সিকিউ, কুমিল্লা বোর্ড 2022। সৃজনশীল করাবো আর কুমিল্লা বোর্ড থাকবে না, তা তো হয়ই না। একটা অনন্ত গুণোত্তর ধারা বা একটা অসীম গুণোত্তর ধারা দেওয়া আছে। আচ্ছা ধারা যেহেতু দেওয়াই আছে, এর সাধারণ অনুপাত কত হবে? আমি চক্ষু বন্ধ করেই এখন বইলা দিতে পারি, 1/3x+1। প্র্যাকটিস করতে করতে তোমরা নিশ্চয়ই এখন পারো এই জিনিসটা। প্রথম দেখো এতে কি বলছে, x=1 হলে ধারাটির সাধারণ অনুপাত নির্ণয় করো। প্রথমে তো আমি সাধারণ অনুপাতটা বের করছি, তাই না? এখন তুমি এখানে x এর ভ্যালু বসাই দাও, তাহলে কিন্তু একটা সাংখ্যিক মান আসবে। সাধারণ অনুপাত সমান সমান 1/3x+1 ইকুয়ালস টু 1/x এর জায়গায় যদি 1 হয় 3 অক্ষে 3 আর 1 যোগ করলে 4, 1/4। এটাই আমাদের অ্যান্সার। বলো বুঝতে কি কারো কোনো সমস্যা হয়েছে? তাহলে পরবর্তী ম্যাথটা দেখো, x=2/3 হলে ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো। পারা যাবে কিনা, x এর মান তুমি আগে বসাই নেবা, ঠিক আছে? যেহেতু একটা গুণোত্তর ধারা, গুণোত্তর ধারার প্রথম 10টি পদের সমষ্টি S10 ইকুয়ালস টু, এই সূত্রের মাধ্যমে করে ফেলবা, a ইন্টু, যেহেতু এখানে আর এর ভ্যালু, লক্ষ্য করো আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু কিন্তু এই যে 1/3x+1। ভালো কথা, এখানে x এর ভ্যালু কিন্তু বলছে কত, 2/3 না? তাহলে x এর জায়গায় তুমি 2/3 চিন্তা করো, x এর জায়গায় যদি 2/3 হয়, 2/3, 3 3 কাটা, 2 2 আর 1 যোগ করলে 3, তাহলে আমার এইটা হবে আর, এইটা হবে আর খতে, এইটা হবে আমার আর এর ভ্যালু 1/3, যেহেতু এটা 1 এর থেকে ছোট, তাই না? তাহলে আমি কোন সূত্র বসাবো, a ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস আর। এর ভ্যালু জানি কত, 2/3 যদি বসাও তাহলে 1/3, এর মান 1/3। এই জাস্ট আমি কিন্তু এক লাইনে লিখে ফেলাম, তবে তোমরা একটু লেখা টেখা করবা, ঠিক আছে? নাহলে কিন্তু মার্ক দেবে না। এখন এটা ক্যালকুলেটার বসাই দাও, মান এসে যাবে, 1 থেকে 1/3 বিয়োগ করলে থাকবে 2/3, 3 3 কাটাকাটি, তাহলে নিচে থাকবে শুধুমাত্র একটা 2 আর উপরে 1 আছে, এই জিনিসটা 1 মাইনাস 1/3 টু দি পাওয়ার 10। তুমি ক্যালকুলেটারে বসাই দাও ডিরেক্ট, যে 1/3 টু দি পাওয়ার 10 এর ভ্যালু কত আসে। ওরে বাবা, তো বিশাল সংখ্যাগত আসছে মান। যাক, এইটা লেখলেও কিন্তু তোমার অ্যান্সার হবে, ঠিক আছে? এই হলো গিয়া প্রথম 10টি পদের সমষ্টি। বলো বুঝতে কি কারো কোনো সমস্যা হয়েছে? এরপরে গ, একেবারে আমরা লাস্ট অঙ্কে চলে আসছি। গ মানে এই যে 4 নাম্বারের যে গ, এটা কি বলছে, এক্স এর উপর কোন শর্ত আরোপ করলে, যে আবার সেই অঙ্ক। বলো এটা কি আমার করাই দেওয়া লাগবে?
কি শর্ত আরোপ করলে আর আমার সমষ্টি কত। তাহলে আশা করি তোমরা যা যা করাইছি আজকে সবকিছু বুঝছো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকো, অপরকেও ভালো রাখো। আসসালামু আলাইকুম।